এবিপি আনন্দ আর আপনার সঙ্গে আমি সুমন। নিঃসন্দেহে আজ এই ঘণ্টাখানেকের এই সফরের পরিসরটা আমাদের বাড়াতে হবে। তার কারণ ওই যে কথায় আছে না, একা রামের রক্ষে নেই সুগ্রীব দোসর, প্রায় সেই রকমই। ঠিক যখন পশ্চিমবঙ্গ গত প্রায় 2 বছর ধরে সারদা কেলেঙ্কারির জেরে অর্থনৈতিকভাবে এবং রাজনৈতিকভাবে সম্পূর্ণ বিপর্যস্ত, তখন রোজভ্যালি, সেই রোজভ্যালির 43টি অফিসে প্রায় 150 জন সিবিআই গোয়েন্দা আজ হানা দিলেন। তবে এখানেই শেষ নয়, কতটা তফাৎ সারদা আর রোজভ্যালিতে। ইডি, আপনাদের মনে থাকবে গত 11ই নভেম্বর 2014 যখন প্রায় 2500 অ্যাকাউন্ট রোজভ্যালির যা লেনদেন হতো সেই অ্যাকাউন্ট সিজ করে, তখন তারা পরিষ্কার জানিয়েছিল আয়তনে অন্তত সারদার 6 গুণ এই রোজভ্যালির কেলেঙ্কারি। যে কেলেঙ্কারির অভিযোগ আজকে উঠেছে তা এতটাই মারাত্মক, প্রায় 6 মাস আগে দেয়া ইডির তথ্য অনুযায়ী তাতে 1 কোটি মানুষের কাছে এই কোম্পানিটি টাকা নিয়েছে এবং 1997 সালে এর ব্যবসা শুরু। এই 1 কোটি মানুষের মধ্যে 70 লক্ষ আমাদের এই রাজ্যে। এবং ব্যবসার পরিমাণটা শুনবেন, যেখানে সারদা কেলেঙ্কারি এখনও পর্যন্ত সিবিআইয়ের সুপ্রিম কোর্টে দেয়া তথ্য অনুযায়ী 2400 কোটি টাকার, এই রোজভ্যালির ব্যবসার পরিমাণ 15,000 কোটি টাকা। ঠিক এই সম্ভবত দ্বিতীয় বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে আমাদের এই রাজ্যের অর্থনীতি এবং অবশ্যই রাজনীতি। আর সেখানে নাম জুড়ে গেল আরেকজন দাদার। সেই দাদার কীর্তির যে অভিযোগ, সেই দাদার কেউ নন, তৃণমূল কংগ্রেসের সাংসদ তাপস পাল। আজকে এই যখন অফিস এবং ডিরেক্টরদের বাড়িতে, যারা রোজভ্যালির সঙ্গে যুক্ত, তাদের অফিস এবং বাড়িতে রেড চালাচ্ছে সিবিআই, তখন তাপস পালের একাধিক ফ্ল্যাটে রেড চলল। কি ঘটনাটা শুরুতেই দেখা। তৃণমূল সাংসদ তাপস পালের 2টি ফ্ল্যাটে তন্ন তন্ন করে তল্লাশি চালান সিবিআই এর অফিসাররা। রোজভ্যালি নিয়ে তদন্তে নেমেই সিবিআই নজরে তৃণমূল সাংসদ তাপস পাল। দক্ষিণ কলকাতায় তাঁর ফ্ল্যাটে 4 ঘন্টা ধরে তল্লাশি। গলফ ক্লাব রোডে তৃণমূল সাংসদ তাপস পালের ফ্ল্যাটের সামনে পৌঁছন সিবিআই এর 7 অফিসার। ফ্ল্যাটের নিরাপত্তা কর্মীদের কাছে তারা জানতে চান তাপস পাল কি এখানেই থাকেন। নিরাপত্তা কর্মীরা বলেন হ্যাঁ, কিন্তু এই মুহূর্তে কেউ নেই, ফোন করে ডাকবো। সিবিআই অফিসাররা বলেন না, কাউকে ডাকতে হবে না, দরজায় তালা মেরে দিন। এর কিছুক্ষণের মধ্যেই একতলার ফ্ল্যাটে এসে পৌঁছন তাপস পালের স্ত্রী নন্দিনী। এরপরই তৃণমূল সাংসদের ফ্ল্যাটে শুরু হয় সিবিআই এর ম্যারাথন তল্লাশি। 4 ঘন্টা ধরে চলে তল্লাশি। দীর্ঘ তল্লাশির পর তৃণমূল সাংসদের ফ্ল্যাট থেকে বেরিয়ে যান সিবিআই অফিসাররা। এরপর এবিপি আনন্দর প্রতিনিধি তাপস পালের স্ত্রীর সঙ্গে কথা বলার চেষ্টা করলেও তার নির্দেশে নিরাপত্তা কর্মীরা ফ্ল্যাটের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন। ওরা এসে কোনো পরিচয় তো দেয়নি। ওরা এসে বললো যে তাপস পাল কোথায় এই ফ্ল্যাটে থাকে। আমি বললাম হ্যাঁ। তো বললো যে আপনি এক কাজ করুন, গেটে চাবি মারুন। আমি ফোনটা করে দিই, মানে উনি তো নেই, এইটাই বলেছে যে উনি তো নেই এখন, উনি তো বাইরে আছেন। তা আমি ফোনটা বলছি আপনাকে ফোন করতে হবে না, যেটা বলছি শুনুন না, আপনি চাবিটা মারুন, যার জবাব আমরা গিয়ে বলার। আপনি খালি ঘরটা দেখিয়ে দিন। আচ্ছা, এটা বলে ওনাকে ঘরটা দেখিয়ে দিলাম। কিছু নিয়ে গেছেন নাকি অফিসাররা? তা বলতে পারবো না, কেন আমরা তো সেরকম কিছু বলতে পারছি। সিবিআই সূত্রে দাবি, কৃষ্ণনগরের তৃণমূল সাংসদের ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করা হয়েছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অনুমান, তাপস পালের বাড়ি থেকে বাজেয়াপ্ত নথি খতিয়ে দেখে রোজভ্যালি কাণ্ডে বেশ কয়েকজন প্রভাবশালী নাম উঠে আসতে পারে। নিমাই পান্ডা ও প্রকাশ সিনহা, এবিপি আনন্দ। আমরা তাপস পালের সঙ্গে কথা বলেছি, তার বক্তব্য আপনাদের দেখাবো, কিন্তু তার আগে জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, একটা জিনিস আপনাকে মানতে হবে, সেটা হচ্ছে 97 সালে যে কোম্পানির জন্ম হয়েছে সেই কোম্পানি কিন্তু সারদা যেরকম তার উত্থান, সমস্ত ফিগার্স বলছে তৃণমূলের সঙ্গেই তার উত্থান হয়েছে। এর দায় 97 সালে জন্ম হওয়া রোজভ্যালি, যদি এই বিপুল কেলেঙ্কারি ঘটে তার দায় কিন্তু বামফ্রন্টেরও। তার কারণ প্রায় 1 দশকেরও বেশি সময় ধরে বামফ্রন্ট সরকারের সঙ্গে, যতদিন বামফ্রন্ট সরকার ছিল এই কোম্পানিটি ছিল এবং একইভাবে ব্যবসা করেছে। আপনাকে জানিয়ে রাখি যে 2011 সালেই কিন্তু সেবির নির্দেশে তারা বাজার থেকে টাকা তোলা বন্ধ করে। তার আগে 2011 অবধি, 97 থেকে 2011 বামফ্রন্টের দায়িত্ব আছে না? নিশ্চয়ই আছে। আসলে এই অপারেটর যারা, আমি একজন উপাচার্যের কথা মনে পড়ছে, তিনি আগে মার্কসের ছবি টাঙাতেন। 2011 কিছুদিন আগে হঠাৎ ওটা চেঞ্জ করে মমতার ছবি টাঙিয়ে দিলেন।
উপাচার্যরাই যদি এরকম করতে পারে, এই অপারেটররা ছিলেন না, এটা তো দেখুন ব্যবসায়ীদের চিট ফান্ড হতে পারেন, এমনি ব্যবসায়ী হতে পারেন, স্বাভাবিক প্রবণতা। যে যখন শাসক, যে যখন ক্ষমতায় থাকবে তার সঙ্গে থাকবে। কিন্তু শাসককে বাঁচতে হবে যে এই বেআইনি আর্থিক সংস্থার সঙ্গে থাকবে কিনা, তাদের সুবিধা নেবে কিনা, তাদের পয়সা নেবে কিনা। এইটাই তো সবথেকে আমাদের পলিটিক্যাল যে এনভায়রনমেন্ট বুঝতে হবে। লেফট ফ্রন্টের শেষের দিকে যে পচন ধরেছিল, যে এই এদের যে উত্থান, কেন পলিটিক্যাল সিস্টেমের পচন ধরেছিল। মাঝখানে দেখবেন বারবার বলা হয় না সঞ্চয়িতা সঞ্চয়িনী, মাঝখানে বেশ কিছুদিন একটা গ্যাপ ছিল। একদম হঠাৎ শেষের দিকে বামফ্রন্টের 80 দশকের শেষ থেকে 90 দশকের শেষ অবধি ওই সময় কোনো চিট ফান্ড রাজ্যের এবার অন্তত সারফেসে আছে। এই 2000 সালের আগে বা তারপর থেকে যে হঠাৎ শুরু হলো একটা চিট ফান্ডের রমরমা, তার দায় তো বামফ্রন্ট এড়াতে পারে না। ফাইন, কিন্তু আপাতত আমি আসবো আপনার কাছে, তার আগে দ্রুত একবার দর্শকদের দেখাবো। কিন্তু ইনিশিয়ালি একদম প্রাথমিক পর্যায়ে আজকে তদন্তে যার নাম জড়ালো তিনি তৃণমূল কংগ্রেসের সাংসদ তাপস পাল। তাপসবাবু নিজে অবশ্য যুক্তি দিয়েছেন, কিন্তু তার যুক্তি ঠিক উল্টো যুক্তি রোজ ভ্যালির ডিরেক্টর গৌতম কুণ্ডু কিছুদিন আগে দিয়েছেন। গৌতম কুণ্ডু বলেছেন যে তাপসবাবু তার ফিল্ম ডিভিশনের ডিরেক্টর ছিলেন। তাপসবাবুর অবশ্য বক্তব্য তার স্ত্রী একটি অনুষ্ঠান করতেন, যোগাযোগ এইমাত্র। কে ঠিক বলছেন তদন্তে বেরোবে। রোজভ্যালির বিরুদ্ধে তদন্তে তৃণমূল সাংসদ তাপস পালের বাড়িতে ম্যারাথন তল্লাশি চালালো সিবিআই। ঘন্টার পর ঘন্টা তল্লাশি চালানো হলো শাসক দলের কৃষ্ণনগরের সাংসদের দুটি ফ্ল্যাটে। কিন্তু রোজভ্যালির সঙ্গে তৃণমূল সাংসদের সম্পর্ক কি, এ বিষয়ে দু রকমের কথা বলছেন তৃণমূল সাংসদ তাপস পাল এবং রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডু। সিবিআই তল্লাশি প্রসঙ্গে বুধবার কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ দাবি করেন তাঁর স্ত্রী নন্দিনী রোজভ্যালির চ্যানেলে ব্যঞ্জন বর্ণ নামে একটি অনুষ্ঠান করতেন, সেই সূত্রে তাকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। এটা এমন কিছু বড় বিষয় নয়, যারা রোজভ্যালির চ্যানেলে কোনো অনুষ্ঠান করেছেন তাদের সবাইকে সিবিআই জিজ্ঞাসাবাদ করছে। কিন্তু তাপস পালের সঙ্গে রোজভ্যালির সম্পর্ক কি, নিছকই তার স্ত্রীর সুবাদে? রোজভ্যালির কর্ণধারের আগের বক্তব্য কিন্তু অন্য কথা বলছে। অনেক আগেই তিনি দাবি করেছেন তাপস পাল তাঁর সংস্থার ফিল্ম ডিভিশনের ডিরেক্টর ছিলেন। He worked as director in my film division. That's all. Finish. That I can't say. It can be. You can check with accounts department. That I can't say. নানা মহলে এখন একটাই প্রশ্ন, তাহলে সত্যি কে বলছেন? প্রকাশ সিনহা ও নিমাই পান্ডা, এবিপি আনন্দ, কলকাতা। তৃণমূল কংগ্রেস কতটা জড়িয়ে রোজভ্যালির সঙ্গে? বামফ্রন্টের দায় অস্বীকার করার কোনো জায়গা নেই। আমি যেটা বলছিলাম, যদি ওই সময় শুরু হয়ে থাকে, অদ্ভুতভাবে দেখা গেল তৃণমূল কংগ্রেস আসার সঙ্গে সঙ্গে এই সব চিটফান্ডগুলো তারা বললে 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 সুসময় এসে গেল এবং তারা জোর করে তাদের অশ্বমেধের ঘোড়া ছোটালো, চারিদিকে বাধাহীন তারা টাকা তুলতে শুরু করলো। এবং কি করলো তারা? দরকার মতন এই যে মমতা বন্দ্যোপাধ্যায় নবরত্ন বলি না, ওনার হচ্ছে হাজার রত্ন। মমতা বন্দ্যোপাধ্যায় নবরত্ন না, হাজার রত্ন। বাঁচতে বাঁচতে আপনি ক্লান্ত হয়ে যাবেন, নাম মনে রাখতে পারবে না। শুধু সারদাতেই যদি আমি নাম পড়ি, কতজন আপনারা জানেন। তারপরে এখন শুরু হলো রোজভ্যালি। এই তো সুদীপ বাবু, আমি বলছি সুদীপ বাবু নাম আসলো বলে অসুস্থ হয়েছেন, বাড়ি এসেছেন, আবার দেখবেন অসুস্থ হয়ে যাবেন। ভালো রাখুন ওনাকে, ভগবানকে প্রার্থনা করে ভালো রাখুন। আপনি একজন অত্যন্ত বর্ষিয়ান সাংসদের নাম বলছেন। না, সুদীপ বাবুর নাম তো বারবার সামনে উঠে এসছে। যারা বলছে আজকে ডেলোর মিটিং এর কথা ভাবুন না, ডেলোতে কেন মমতা দেবী দুজনের সঙ্গে মিটিং করলেন? সুদীপ্ত সেন, ছোট ঘর বড় ঘর, 2500 কোটি 15,000 কোটি। যদি মনে করুন এ ছাড়া সারা বাংলায় 200 কোটি 400 কোটির প্রচুর আছে। মমতা বন্দ্যোপাধ্যায় সেই রকমভাবেই তাদের যে সাঙ্গপাঙ্গ বলেছিল এরা হচ্ছে বড় ঘর ছোট ঘর, এদের সঙ্গে দেখা করে কথা বলো। মমতা বন্দ্যোপাধ্যায় যদি প্রশ্রয় না দিত, আরও একটা ছোট আমি তথ্য আপনাকে বলি, আমাদের জানার ইচ্ছে, পরিষ্কার আমাদের জানার ইচ্ছে এবং আমার ইচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এর উত্তর দেবেন। 2009 উনি যে ইলেকশন করেছিলেন তার যে হিসেব জমা দিয়েছিলেন তাতে দেখিয়েছিলেন তিনি ভাই এবং ভাইয়ের বউয়ের কাছ থেকে 5 লাখ করে 10 লাখ টাকা পেয়েছেন। সেই 10 লাখ টাকা তারা কোত্থেকে পেয়েছিলেন? তাদের তো ইনকাম ট্যাক্স দেখানো হোক, তারা বলুক 2009 আমরা এখান থেকে টাকা পেয়েছিলাম। অজিত বাবু, তার স্ত্রী, তারা দেখিয়েছেন লিখিতভাবে। হঠাৎ একটা সাধারণ মধ্যবিত্ত, আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমরা টালির বাড়ি থেকে উঠে এসেছি, আমরা সবাই গরিব ঘরের ছেলে মেয়ে।
সেখান থেকে হঠাৎ 2009 5 লাখ 10 লাখ টাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের ইলেকশন উপলক্ষে তারা দিলেন, সেইটা জমা দিলেন। কোন মধ্যবিত্ত মানুষ 5 লাখ 10 লাখ এখনকার দিনে জমাতেই পারে এবং শুনুন পরিবারের কাউকে ইলেকশনে দিতেই পারে। না, আমাদের জানার দরকার, জমাতেই পারেন, করতেই পারেন, এবং কোন মধ্যবিত্ত লোক ইনকাম ট্যাক্স দেখিয়ে দেখাতেও পারেন, সেই দেখাতেও পারেন। তাই আমি দেখতে চাইছি। আমি দ্রুত একবার ডেলোর মিটিং এর প্রসঙ্গ এলো, এই ডেলোর মিটিং থেকেই কিন্তু আরো বেশি করে রাজনৈতিক পাদপ্রদীপের আলোয় এলেন গৌতম কুণ্ডু। ডেলোর মিটিং নিয়ে অভিযোগ, পাল্টা অভিযোগ, তথ্য খণ্ডানো, এই সমস্ত কিছু চলেছে। দ্রুত একবার দেখে আমার পরবর্তী টেবিলে দুই অতিথির কাছে আসবো। দেখুন, বিরোধীদের দাবি সারদাকাণ্ডে শাসক দলের সবচাইতে স্পর্শকাতর জায়গা হলো ডেলোর বৈঠক, আর যে গুটি কয়েক ব্যক্তি এখনো পর্যন্ত এই বৈঠক নিয়ে প্রকাশ্যে মুখ খুলেছেন তার মধ্যে অন্যতম হলেন রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডু, যিনি প্রকাশ্যেই স্বীকার করেছেন ডেলোতে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়েছিল। Honorable Chief Minister was also in Delhi. So I gave a courtesy call. কালিম্পংয়ের বনবাংলো ডেলোতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সারদা কর্ণধার সুদীপ্ত সেন এবং রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুর বৈঠক হয়েছিল বলে চাঞ্চল্যকর দাবি করেন সাসপেন্ডেড তৃণমূল সাংসদ কুণাল ঘোষ। বিরোধীরা সঙ্গে সঙ্গে প্রশ্ন তোলে, এই দুই লগ্নি সংস্থার কর্ণধারের সঙ্গে কি কারণে কালিম্পংয়ে গিয়ে বৈঠক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? কিন্তু যারা সেই বৈঠকে উপস্থিত ছিলেন বলে অভিযোগ, একমাত্র কুণাল ঘোষ বাদে সবাই এ বিষয়ে মুখে কুলু পেটেছিলেন। কিন্তু সবাইকে চমকে দিয়ে প্রথমবার টেলিফোনে এবিপি আনন্দকে দেওয়া প্রতিক্রিয়ায় রোজভ্যালির কর্ণধার স্বীকার করে নেন ডেলোয় মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর সাক্ষাতের কথা। আমি গেছিলাম, আমি আলামত আমার এমডি মিস্টার শিবনাথ দত্ত গেছিলাম, অফিসিয়াল মিটিং করেছি, চলে এসেছি। আমার রিকোয়েস্ট করেছিলাম কিছু আমাদের ল্যান্ড অ্যালটমেন্টের জন্য, আমরা ট্যুরিজম ইন্ডাস্ট্রিকে প্রমোট করতে চাই, করে চলে এসেছি। এরপর শাসকের অস্বস্তি আরো বাড়িয়ে ইডির জেরার পর ফের একবার ডেলোর বৈঠকে শিলমোহর দেন রোজভ্যালি কর্ণধার। At that time I was in holiday. Honorable Chief Minister was also in Delhi. So I gave a courtesy call. My channel editor called me to give a wish to the newly elected government. So I, being owner of the channel, I went there for greetings. ডেলোয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের বিষয়টি রোজভ্যালির মালিক স্বীকার করে নেওয়ায় বিরোধীদের হাতে আরো বড় অস্ত্র চলে আসে। এরপর বিরোধীদের সেই অস্ত্রে আরো ধার বাড়ে মুকুল রায়ের ডেলো স্বীকারোক্তিতে। সিবিআই এর জেরার আগেই দিল্লিতে থাকাকালীন মুকুল স্বীকার করে নেন ডেলোর বৈঠক হয়েছিল। সূত্রের খবর, এরপর চাপের মুখে প্রকাশ্যে সেই অবস্থান থেকে সরে এলেও সিবিআই এর জেরায় কিন্তু ডেলোর বৈঠকের কথা স্বীকার করে নিয়েছেন একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী। যদিও ডেলোর বৈঠক নিয়ে কুণাল মুকুল থেকে গৌতম কুণ্ডু সবাই মুখ খুললেও এখনো চুপ মমতা বন্দ্যোপাধ্যায়। এবিপি আনন্দ। অমিতাভ মজুমদার এবং মইদুল ইসলাম আমার পরবর্তী টেবিলে। অমিতাভবাবু, প্রথমে আপনার কাছে জানতে চাইবো যে এসএফআইও রিপোর্টেই আছে যে সারদার উত্থান এবং টিএমসির উত্থান মোটামুটি একই সঙ্গে 2008-09 থেকে উত্থান এবং তারপরে লাফিয়ে লাফিয়ে বেড়েছে, কিন্তু রোজভ্যালির ক্ষেত্রে যে কোম্পানিটার জন্ম 1997 সালে, এখানে আমি কারেক্ট করছি, এটা 1999 সালে। আচ্ছা, প্রথম যে কোম্পানি ইনকর্পোরেটেড হয় সেটা হচ্ছে 3/5/1999, সেটা হচ্ছে রোজভ্যালি রিয়েল এস্টেট। আমি একটা জায়গায় দেখলাম আজকে নেট সার্চ করছিলাম। না ঠিক আছে, আপনি বলবেন, আপনার সময় আসবে, আপনি বলবেন, কোনো চিন্তা নেই আপনার। আচ্ছা, যার ফলে হচ্ছে এটাকে একটু কারেক্ট করে দেওয়া উচিত যে 99 সালে। পাশাপাশি আমি আপনাকে আরেকটা তথ্য দিই, সেটা হচ্ছে ইডি যা তথ্য ইত্যাদি এই বিষয়ে, ইডি তো সিবিআই এর আগেও রোজভ্যালি তদন্ত শুরু করেছে, সেখানে তারা বলছে যে এরা ফান্ড রেজ করা শুরু করে 1997 সাল থেকে নানা রকম প্ল্যান্টেশন স্কিমের মাধ্যমে। আমি আপনাকে বলি, হ্যাঁ, রিসোর্টে প্ল্যান্টেশন। রোজভ্যালি তারপরে সেবির পারমিশন চায়, পারমিশন অফিসিয়ালি, তার 2 বছর পরে, যে সালটা আপনি বলছেন 1999। না সেটা নয়, 1999 এই প্ল্যান্টেশনের উপর সেবি একটা নিষেধাজ্ঞা, তখন হচ্ছে কি সেটাই করেছে, গাছ, কিন্তু যেই সেবির অ্যাপ্লিকেশনটা করে সেবি সেটা টার্ন ডাউন করে, সেবি অস্বীকার করে পারমিশন। তাই না, সময় তো জানি কি 97 সালে এই ব্যবসাটা আরম্ভ হয়েছিল যশোর রোডে একটা ছোট্ট অফিসে, দমদমে যশোর রোডে ছোট্ট অফিসে। ওর দাদা তখন তখন দিতে, সেইখানে গিয়ে ইনি ঢুকলেন। কত টাকা তোলে, এবং সেটাই তো হচ্ছে কি বাজার থেকে যেটা রিয়েল এস্টেটের যেটা, সেখানে তারা যেটা তুলেছিলেন 2010 পর্যন্ত তুলেছিলেন 1358 কোটি টাকা। এটা আগের পিরিয়ডটা বলছি।
তারপরে 31/3/2011 পর্যন্ত 2016 কোটি 32 লক্ষ। ওই সময় হচ্ছে কি ওরা নিষেধাজ্ঞা জারি করার ফলে এইখানে কিন্তু রিয়েল এস্টেটে টাকা তোলা বন্ধ করে, এবং এইটাও কিন্তু 24শে ফেব্রুয়ারি রাজ্যসভাতে এই ফিগারটাই কিন্তু জয়ন্ত সিনহা, উনি বোধহয় মিনিস্টার অফ স্টেট বোধহয় ফিনান্সে, উনি ইয়ে করেন। কিন্তু এর ক্ষেত্রে দেখা যাচ্ছে 5,000 যা কিছু রমরমা এটা হয়েছে আমাদের 2011 থেকে 2011-12, 12-13, তাতে এই হোটেল অ্যান্ড এন্টারটেনমেন্ট যেটা ওই মানে প্ল্যান্টেশনের যে এটা ছিল সেটা রিয়েল এন্টারটেনমেন্ট অ্যান্ড দিয়ে সেখানে 5,000 কোটি টাকা তোলা হয়। হ্যাঁ, তার ভেতরে আমাদের বাদ দিয়ে দিতে হবে 999 কোটি টাকা, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় চিফ মিনিস্টার হওয়ার আগে পর্যন্ত। তারপর থেকে তার মানে ধরুন 4,000 কোটি টাকা, 4,000 কোটি টাকা দে হ্যাভ কালেক্টেড ডিউরিং দিস পিরিয়ড। শুধু তা নয়, যা ইডি এটাও জানিয়েছে যে টোটাল যে সমস্ত টাকাটা নিষেধাজ্ঞা সত্ত্বেও, সিবিআই এনকোয়ারি হওয়া সত্ত্বেও, সুপ্রিম কোর্টের কেস পড়ে সবকিছু হওয়া সত্ত্বেও 2014 সালের অক্টোবরেও তারা টাকা তুলেছে। কারণ তাদের সাহস কত, এবং তারা নিশ্চয়ই কোনো জায়গা থেকে মদত পাচ্ছিল, এবং সেই ফিগারও কিন্তু তারা দিয়েছে। এবং এখানে কিন্তু দুটো তথ্য যেটা আপনি বললেন যে 15,000 কোটি টাকা, সেটাও যেরকম একটা জায়গাতে দেখা যাচ্ছে, কিন্তু একই দিনে এটাও সেন্ট্রাল গভর্নমেন্টের কিন্তু একটু সতর্ক হওয়া উচিত। এক জায়গায় তারা বলছে 15,000 কোটি টাকা, আর এক জায়গায় তারা বলছে 10,182 কোটি টাকা। দুটো ফিগারই হিউমাঙ্গাস, মানে আমি বলছি কোনো ফিগার মানে একটা রাজ্যের অর্থনীতি যে সামান্য সীমিত ক্ষমতার উপর দাঁড়িয়ে থাকে, সারদা যদি 2,400 কোটি টাকায় সেটা একেবারে বিধ্বস্ত করে দিতে পারে, এ অনুমেয় মানে এ যদি এগোয় কোথায় গিয়ে শেষ আমরা। এবং একটা কথা অমিতাভদাকে আমি ইয়ে করে দিই যে সারদার সঙ্গে এদের মিল একটা জায়গায়, যে 2009 পর্যন্ত তারা চলছে একটা সাধারণ গতিতে, যেই এই সরকার আসলো সঙ্গে সঙ্গে বাধাহীন ভাবে টাকা তোলা বেড়ে গেল। তখন না এত অদ্ভুত তাদের ইনক্রিজ হলো পার ইয়ার, তাদের টাকা তোলার অ্যামাউন্টটা ঠিকই বলছেন, দুটো ক্ষেত্রেই কিন্তু দেখা যাচ্ছে। কিন্তু আমি আবার আপনাকে স্মরণ করিয়ে দেব যে পাদপ্রদীপের আলো এই কোম্পানিগুলো আসা, তাদের এস্টাবলিশমেন্ট বিশেষ করে রোজ ভ্যালির ক্ষেত্রে, সেটা কিন্তু বামফ্রন্ট আমলেই হয়েছে। মানে ঠিক 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 কারেক্ট কারেক্ট, মানে বামফ্রন্টের সময় হয়েছে, ফুলে ফেপে উঠেছে। আমি আসবো, তার আগে দ্রুত আপনাদের দেখাতে চাইবো যে তাপস পাল আজকে যার বাড়িতে সিবিআই গোয়েন্দারা রেড করলেন প্রায় 4 ঘন্টা ধরে, 3.5 ঘন্টারও বেশি সময় ধরে, সেই তাপস পাল একসময় কিন্তু চিঠি দিয়েছিলেন স্বয়ং প্রধানমন্ত্রীকে, এবং সেই চিঠির কথা বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, এবং সেই চিঠিতে একাধিক চিটফান্ড কিভাবে বেআইনিভাবে এই রাজ্য থেকে টাকা তুলছে, মানুষকে প্রতারণা করছে, তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়েছিলেন। কিন্তু বিস্ময়কর ঘটনা যে সেই বিশাল তালিকায় সারদার নাম ছিল, রোজ ভ্যালির নাম ছিল না। সেইখানেই সংশয় হয়, এবং তারপর গৌতম কুণ্ডু দাবি করেন যে তার সংস্থার ফিল্ম ডিভিশনের ডিরেক্টর তাপস পাল। ঠিক সেইখানে তাপস পালের যে চিঠি নিয়ে গর্ব করতে পারতেন তাপস পাল, সেই চিঠি কিন্তু প্রশ্নচিহ্নের মুখে এসে দাঁড়িয়ে গেল। দেখুন, তাপস পাল ওয়াজ ডাইরেক্টর ইন মাই ফিল্ম ডিভিশন। কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ তাপস পাল, আর তাঁর বাড়িতেই বুধবার তল্লাশি চালালো সিবিআই। যে তৃণমূল সাংসদ তাঁর সংস্থার ফিল্ম ডিভিশনের ডিরেক্টর ছিলেন বলে দাবি লগ্নি সংস্থার রোজ ভ্যালির কর্ণধারের, সেই তাপস পালই কিন্তু আজ থেকে বছর 5 আগে একাধিক বেআইনি আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়েছিলেন। আর তাৎপর্যপূর্ণভাবে সেই তালিকায় সারদা সহ একাধিক সংস্থার নাম থাকলেও রোজ ভ্যালির নাম কিন্তু ছিল না। বুধবার রোজ ভ্যালি কাণ্ডে তাপস পালের ফ্ল্যাটে তল্লাশির পর বিরোধীরা কটাক্ষ করে বলছেন, এখন বোঝা যাচ্ছে সেদিন কেন তাপস পালের অভিযোগপত্রে রোজ ভ্যালি জায়গা পায়নি।
2010 সালে তৎকালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে লেখা ওই চিঠিতে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ অভিযোগ করেছিলেন বেআইনি স্কিম চালিয়ে চড়া সুদে বাজার থেকে টাকা তুলছে কিছু প্রতারক সংস্থা। সংস্থাগুলির প্রকৃত কর্মকাণ্ড সম্পর্কে না জেনে ফাঁদে পা দিয়ে দিচ্ছে অসংখ্য মানুষ। এই সমস্ত সংস্থাগুলির প্রতারণামূলক কাজকর্ম অবিলম্বে বন্ধ করা দরকার, না হলে সাধারণ মানুষ এখন যেভাবে প্রতারিত হচ্ছেন ভবিষ্যতেও হয়ে যাবেন। চিঠিতে তাপস পাল যে 16টি সংস্থার নাম উল্লেখ করেছিলেন তার 8 নম্বরে ছিল সারদা রিয়েলটির নাম, কিন্তু নাম ছিল না রোজ ভ্যালির। আমার কনস্টিটিউয়েন্সির লোকেরা আমার কাছে কেঁদেছিল যে আমরা চিটফান্ডে টাকা রাখছি, আমাদের টাকা চলে গেছে। তখন আমি বলছিলাম যে তোমরা টাকা রেখো না। তারপরে যখন চিটফান্ড নিয়ে প্রচণ্ড চলছে তখন আমি প্রণব মুখার্জিকে চিঠি লিখেছিলাম যে চিটফান্ডটা চলছে, আমার মনে হয় যে চিটফান্ড বন্ধ করা উচিত পশ্চিমবাংলায়। এর বহু পরে তাপসের সঙ্গে রোজ ভ্যালির সম্পর্কের বিষয়টি সামনে আসে রোজ ভ্যালি কর্ণধারের কথা থেকেই। Tapos Pal was a director in my film division. He worked as director in my film division. কিন্তু যে চিঠির কথা তিনি নিজেই ফলাও করে জানিয়েছিলেন এহেন বিতর্কের পর কিন্তু সে বিষয়ে আর নতুন করে কিছু বলতে চাননি তৃণমূল সাংসদ। আপনি তো চিটফান্ড নিয়ে 2010-এ তো আপনি আমি এই ব্যাপারে কিছু জানি না, আমি অবগত নই কিছু ব্যাপারে। চিটফান্ড সংক্রান্ত আমি এই ব্যাপারে কিছু অবগত নই। প্লিজ আপনার দলের যে নেতারা যেভাবে এই ব্যাপারে অবগত নই কিছু। থ্যাংক ইউ। বিরোধীদের দাবি বুধবারের সিবিআই তল্লাশির পর জলের মতো পরিষ্কার তৃণমূল সাংসদের সঙ্গে রোজ ভ্যালির এহেন গভীর সম্পর্কের জন্যই 2010-এ তিনি আরও একাধিক লগ্নি সংস্থার বিরুদ্ধে অভিযোগ জানালেও রোজ ভ্যালির নামটা জেনে বুঝেই ভুলে গিয়েছিলেন এবিপি আনন্দ। মইদুল, কতটা ধাক্কা লাগতে পারে একটা রাজ্যের অর্থনীতিতে চিটফান্ড কেলেঙ্কারি যখন সামনে এলো, সারদা এবং তার সঙ্গে পাল্লা দিয়ে নানা ছোটোখাটো, আজকেই আরেকটি র্যামেল গ্রুপের এজেন্ট তিনি আত্মঘাতী হয়েছেন। তো আমি বলছি যে গোটা রাজ্যের অর্থনীতিটা বিধ্বস্ত হয়ে গেল। রোজ ভ্যালি যা সম্পত্তির পরিমাণ, ঘোষিত পরিমাণ 15,000 কোটি টাকা, সারদার রাস্তাতেই যদি হাঁটে কোথায় যাবে পশ্চিমবঙ্গ? না, সত্যি খুব খারাপ অবস্থা। কারণ আপনি যদি দেখেন যে পশ্চিমবঙ্গে গত 10 বছরে একে একে ইন্ডাস্ট্রি বন্ধ হচ্ছে, নতুন কর্মসংস্থান আপনার হচ্ছে না। উল্টো দিকে কৃষিক্ষেত্রেও আপনার যে ধরনের ইনভেস্টমেন্ট দরকার প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য এবং এমপ্লয়মেন্ট জেনারেশন করতে, অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রি, এগুলোও কিছু হচ্ছে না। ফলে আপনার হচ্ছে কি এই ধরনের লুম্পেন পুঁজির সঙ্গে কিছু লোক ইনফর্মাল সেক্টর একটা হয়ে কন্ট্রাকচুয়াল সমস্ত চাকরি বাকরি করে এক ধরনের তারা জীবন জীবিকা করছিল। কিন্তু যেটা সব থেকে তাক করে লাগার মতো ব্যাপার, যে সারদার মতো একটা এত বড় একটা কাণ্ড হলো, তারপরে এখন আজকে রোজ ভ্যালির এটা বাস্ট করলো, এটাতে পশ্চিমবঙ্গের যে অর্থনীতির যে একজন অর্থমন্ত্রী আছে তার তো একটা বিবৃতি মানুষ মিনিমাম দাবি করে, সেই বিবৃতি তো তিনি দিচ্ছেন না। এই গোটা আপনি যদি 2013 সালের এপ্রিল মাস থেকে এবং আজকের দিনটা দেখেন, সিগনিফিক্যান্ট যদি বিবৃতি যদি মাননীয় অর্থমন্ত্রী দিয়ে থাকেন পশ্চিমবঙ্গের বর্তমান যে অর্থমন্ত্রী, সেটা হচ্ছে যে সিবিআই যেদিনকে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিলেন, উনি তার বিরুদ্ধে বলেছিলেন যে এটা হচ্ছে রাজনৈতিক মদত, একটা রাজনৈতিক একটা রং আছে, তার জন্যই সিবিআই কে দেওয়া। মানে এটা তো এক্সপেক্ট করা যায় না। সারদা এবং অন্যান্য ছোটখাটো থেকে আত্মঘাতী মানুষের সংখ্যা 100 ছাড়িয়েছে, এজেন্টই আছে 30,000। আমার ধারণা আসলে এই ফিগার আরো বেশি হতে পারে। রোজ ভ্যালি 2.5 লাখ সিবিআই বলেছে, সিবিআই লোক যাই তার সঙ্গে আরেকটা যেটা মুশকিল যেটা হচ্ছে, দেখুন যে এই যে বাম আমলেও যে আপনারা বলছেন, দেখুন 97 হোক আর 99 হোক, যখনই রোজ ভ্যালি যখনই দোকান খুলো, একেবারে আমি একটা সাধারণ জিনিস প্রত্যেক মানুষকে যারা স্মরণ করতে পারে স্মরণ করবেন যে 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার আগে থেকে রোজ ভ্যালির নাম মানুষ জানতো না। একদমই সারদার থেকে কয়েক গুণ বেশি প্রচারিত এবং পরিচিত। এইটা তাহলে আজকের দিনে একটা প্রশ্ন হতে পারে যে 2013 সালের এপ্রিল মাসে যখন সারদা কাণ্ডটা বাস্ট করে, তখন বামেরা যে তার পরের মাস থেকে কিংবা সেই সময় থেকে এপ্রিল মে মাসে 2013 সাল থেকে যে বড় লড়াই আন্দোলন ঝাঁপাতে পারলো না, তার কারণটা কি এইরকম? অর্থাৎ সারদা এবং রোজ ভ্যালির সঙ্গে বামেদের একটা অংশের নেতারা জড়িয়ে ছিল বলে, কিংবা ওতপ্রোতভাবে কিংবা ডিরেক্ট ইনডিরেক্ট যেভাবে জড়িয়ে ছিল বলে, তারা কি সেই ধরনের কোনো লড়াই আন্দোলন করতে পারলো না? এটাও কিন্তু একটা প্রশ্ন কিন্তু আসতেই পারে। আপনি ভাবুন, যদি এখানে তৃণমূল নেত্রী যদি আজ অপোজিশন পার্টি হতো এবং এরকম একটা কাণ্ড হতো, তাহলে তো পশ্চিমবঙ্গে একটা হুলস্থুল বেঁধে যেত। সেরকম তো বামেরা করতে পারলো না। তার কি একটা বড় কারণ এইটা যে এটা? তার সঙ্গে এবার আমি আরেকটা জিনিস যোগ করতে, এই যে তাপস পাল ব্যক্তি যে এখন উঠে, এই যে এখন সংবাদের শিরোনাম বিভিন্ন কারণে, দেখুন তাপস পাল আজকের দিনে পশ্চিমবঙ্গের মানে
মানে পশ্চিমবঙ্গের যে একটা গর্ববোধ ছিল বাঙালিদের, যে সংস্কৃতির দিক থেকে তারা একটা তার গর্ববোধ ছিল। এবং আপনি যদি 50-60-এর দশকে ওই দেখেন পশ্চিমবঙ্গের অর্থনীতিটা খুব খারাপ অবস্থায় ছিল না। এবার যদি আপনি দেখেন আজকে অর্থনীতির ক্ষেত্রে পশ্চিমবঙ্গের অ্যাম্বাসাডার হচ্ছে তাপস পাল। তিনি সংস্কৃতির দিক থেকে কি বলছেন, তিনি নিজেকে মাল বলছেন চন্দননগরে, তিনি মহিলাদেরকে রেপ করে দিতে বলছেন। এই হচ্ছে পশ্চিমবঙ্গের ডিজেনারেশন হয়ে গেছে মানে এবং আপনাকে আমি আরেকটা তথ্য দিয়ে রাখি, 2001 সালে কলকাতা শহরে যতগুলো বড় বিগ সিটি আছে, এটা সেন্সাসের আমি ডেটা বলছি, 47 লক্ষর ওপর হচ্ছে তার আপনার মানুষ বসবাস করতো কলকাতার মেন শহরে। এটা 2011 সালে এটা কমে 45 লক্ষ হয়ে যাচ্ছে। অর্থাৎ কলকাতায় কিন্তু বেশি লোক আর থাকতে চাইছে না। কলকাতায় যেখানে এখানে চাকরি বাকরি নেই, কলকাতায় সুযোগ সুবিধা নেই, কলকাতা ছেড়ে লোকে চলে যাচ্ছে। যারা এখানে আছে নেহাত তাদের মানে আত্মীয় স্বজন আছে কিংবা টানে কিংবা কোনো রকম অন্য কোনো উপায় নেই বলে তারা কলকাতায় আছে। আমাদের একেবারে পরিচিত পারিবারিক গণ্ডিতে এরকম অসংখ্য উদাহরণ থাকে। অমিতাভ বাবু, এই যে বাম আমলের কথা বারবার হচ্ছে, তৃণমূলের পাশাপাশি তৃণমূল আমলে নিঃসন্দেহে শ্রীবৃদ্ধি হয়েছে, কিন্তু বাম আমলেও একেবারে প্রতিষ্ঠিত হয়েছে এই ব্র্যান্ড। কোনো তথ্য আছে যে 2000 এদের ব্যালেন্স শিট বা অ্যাকাউন্টস থেকে দেখা যাবে যে মিদনাপুরের একজন খুব দুর্দণ্ড প্রতাপ সাংসদ, তিনি প্রায় বামেদের সাংসদ, সিপিএম সাংসদ, তিনি 47 কোটি টাকার মতন তিনি এদের কাছ থেকে নিয়েছেন বিভিন্নভাবে, এবং একটি 36 লক্ষ টাকার জমি তিনি এদের গছিয়েছেন 22.5 কোটি টাকাতে। এবং সে তথ্যটা আমি জোগাড় প্রায় আমার হয়ে এসেছে, আরো বাকিটা না না তিনি সিপিএম এ এখন নেই বলে আমি শুনেছি, নামটি অনুমেয়। আমি দেবজ্যোতির কাছে আসবো। দেবজ্যোতি, এক্স্যাক্টলি এই অভিযোগ যেখানে আমরা শেষ করলাম অমিতাভ বাবুর, এই অভিযোগই তো আজকের তৃণমূল কংগ্রেসের মন্ত্রী শ্যামাপদ বাবুর বিরুদ্ধে। আমি বলছি তাহলে তফাৎটা কি হলো? আমার বক্তব্য খুব পরিষ্কার, শুভা প্রসন্নের বিরুদ্ধে যে আমি বলছি কথার কথা একটা ফিগার, যে 15,000 টাকার সম্পত্তি সেটা আমি 15 লক্ষতে বিক্রি করছি, বা তুমি যে শেষ নামটি বললে 15 লক্ষের সম্পত্তি 16 কোটিতে বিক্রি করছি। তো আমি বলছি তাহলে গুণগত কোনো তফাৎ হলো কি? মানে আজকের বামফ্রন্টের যাকে আমরা সিপিএম নেতা ডেকেছিলাম, এখনো তিনি স্টুডিওতে আসেননি, তার কাছে আমি জানতে চাইবো যে এরপর চিটফান্ড কেলেঙ্কারি নিয়ে, অবৈধ আর্থিক প্রতিষ্ঠান কেলেঙ্কারি নিয়ে বামেদের বলার জায়গাটা কি থাকলো আফটার রোজ ভ্যালি? হ্যাঁ, ঠিকই আমাদের অবস্থাটা, কিন্তু এটা শুধু তৃণমূলের পক্ষে অস্বস্তিকর হবে এরকম মনে করার কারণে এটা বামেদের পক্ষে অস্বস্তিকর হবে। এবং দুটো বলছি আমি তোমাকে, অ্যামাউন্টারই তুমি যেটা বলেছো, দেখো আমরা তো কোর্টে কি সাবমিশন করেছি তোমাকে বলতে পারি। ইডি অফিসিয়াল ডিউরিং ইন সাবমিশন, ইডি লয়ার্স সোমনাথ বোস and Bhaskar Prasad Banerjee alleged that Rose Valley Group had mobilized rupees 15,000 crore from the market. 15,000 কোটি টাকা কিন্তু ইডির হিসেব বলছে, এখনো সিবিআই ঢোকেনি, এটা বারবি কিনা জানি না। এবং তারা বলছে যে রোজ ভ্যালি রিসোর্ট অ্যান্ড প্লান্টেশন স্টার্টেড রেজিং ফান্ডস ইন 1997 থ্রু ইটস প্লান্টেশন স্কিম। যশোর রোডের ছবি, ছোট্ট 10 ফুট বাই 10 ফুট ঘর ছিল কাজল কুন্ডু, ঠিক আছে, সেই ঘরে আর কি আরম্ভ হয়, যে দেখে ছোট মেহগনি গাছ, 5 বছর পর এত টাকা এই ব্যবসা শুরু হয়। তখন কিন্তু এই ভদ্রলোক আর গৌতম কুন্ডু এলআইসি আর পিয়ারলেস ছিল, তখন পিয়ারলেসের এজেন্ট ছিল, ওই একটা করে সিট দিয়ে ধরে ধরে ঘুরতেন। তারপর আমরা জানি কাজল কুন্ডুর মৃত্যু, সেটা অ্যাক্সিডেন্ট না খুন করা হলো সেই নিয়ে অনেক আছে। তারপর এনার উত্থান, এত বড় উত্থান যে ইস্টার্ন ইন্ডিয়াতে, পূর্ব ভারতে যে রোলস রয়েসের একটাই ফ্যান্টম ক্যাটাগরির গাড়ি আছে, 5 কোটি টাকার উপর দাম, সেই গাড়িটা চড়েন হচ্ছেন এই ভদ্রলোক। তাহলে 97 সালে একটি ফিল্মেও তার গাড়িটা সম্প্রতি ব্যবহৃত হয়েছে। আচ্ছা মানে 5 কোটি, আমি শুনেছি যে ভিতরটা হচ্ছে ডায়মন্ড স্টাডেড, ওনার ড্যাশবোর্ডটা গাড়ির সেটা হচ্ছে ডায়মন্ড স্টাডেড, 5 কোটি টাকার উপর দাম, ফ্যান্টম, ইস্টার্ন ইন্ডিয়ার কারণ নেই রোলস রয়েসের, যিনি 97 সালে পিয়ারলেসের এই এজেন্ট ছিলেন এবং ওই কাগজ দিয়ে এটা হ্যাঁ ঠিকই, আমি একটু 23/10/97 ঠিক, হ্যাঁ ওটা, থ্যাংক ইউ। তো আমি গরিব মানুষের টাকা জোট করে এসব গাড়ি, আমি বলছি তাহলে এটা ঘটনাই তো ভাবো অনেক।
ফ্যান্টম ইস্টার্ন ইন্ডিয়ার কারণ নেই রোলস রয়েসের, যিনি 97 সালে পিয়ারলেসের এই এজেন্ট ছিলেন এবং ওই কাগজ দিয়ে এটা হ্যাঁ ঠিকই, আমি একটু 23/10/97 ঠিক, হ্যাঁ ওটা থ্যাংক ইউ। তো আমি গরিব মানুষের টাকা জোট করে এসব গাড়ি আমি বলছি তাহলে এটা ঘটনাই তো বাম আমলে, ব্যাক টু ইউর কোশ্চেন, যে এটা তো টোটালটাই বাম আমলে, ফলে এইটা অস্বীকার করা যাবে না যে তুমি যেমন প্রথমে শুরু করছি সারদার উত্থান আর তৃণমূলের উত্থান একসঙ্গে, তো এই 97 থেকে ধরো আমি একটা সময় দেখছিলাম সুমন, রোজভ্যালির বারবারন্তের পিক পিরিয়ড কোনটা দেখা যাচ্ছে 2003-04 থেকে 2006-07, এটা হচ্ছে রোজভ্যালির একদম পিক 2003-04 থেকে 2006-07। এই পিরিয়ডটা তার মানে কিন্তু গোটাটাই বামেদের আমল, এবং বামেরা তখন কিন্তু খুব যথেষ্ট 235টা আসর চ্যালেঞ্জের মুখে পড়েনি, ফলে এটা ঠিকই এই অস্বস্তি কিন্তু শুধু তৃণমূলের পক্ষে অস্বস্তিকর হবে না, এই অস্বস্তি কিন্তু বামেদের পক্ষে সমানভাবে এই ইতিমধ্যে একজনের নাম যদিও সেই সাংসদ এখন বোঝা যাচ্ছে তিনি দল থেকে বহিষ্কৃত হয়েছেন, একজন কিন্তু সেই সময় দন্তবতা পূর্ব অভিযোগটা কিন্তু মানে আজকের তৃণমূল মন্ত্রী নেতাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে যে প্রাক্তন বামপন্থী বা প্রাক্তন সিপিএম নেতা বহিষ্কৃত সিপিএম নেতার বিরুদ্ধে অভিযোগের ধরনটা কিন্তু একেবারে কোন সময় বলছেন এই জমিটা, এটা 2007, 8, 8, 9 এই পিরিয়ডে টাকাগুলো নিয়ে গিয়েছেন। আমি দ্রুত একবার দেখে নেব যে আজকে 43টি অফিসে প্রত্যেকটি রোজভ্যালির এবং ডিরেক্টরদের বাড়িতে আজকে সিবিআই রেড চালায়, প্রায় 150 জন সিবিআই গোয়েন্দা বিভিন্ন স্পটে আজকে রেড চালান গোটা দিন জুড়ে এবং গোটা দেশ জুড়েও বটে। দেখুন, কোনো গোপন রাজনৈতিক সমীকরণের জেরে কি বেআইনি আর্থিক প্রতিষ্ঠান কেলেঙ্কারি নিয়ে শুরু হওয়া সিবিআই এর তদন্তে ভাটা পড়েছে? এই প্রশ্ন যখন জোরালো হচ্ছিল ঠিক তখনই যেন কার্যত শীত ঘুম ভেঙে উঠে বসল সিবিআই। রোজভ্যালির একাধিক ঠিকানায় একযোগে হানা দিলেন গোয়েন্দারা। বুধবার দেশ জুড়ে সংস্থার 43টি ঠিকানায় একযোগে হানা দেয় সিবিআই এর 150 জন অফিসার। রোজভ্যালির অফিসের পাশাপাশি ম্যারাথন তল্লাশি চলে তৃণমূল সাংসদ তাপস পালের বাড়িতেও। এদিন একযোগে তল্লাশি চলে পশ্চিমবঙ্গের 27টি জায়গায়। রোজভ্যালির একাধিক অফিস, কর্ণধারের বাড়ি ছাড়াও সিবিআই তল্লাশি চালায় সংস্থার ডিরেক্টরদের বাড়িতেও। এদিন সকাল 8টার মধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েন গোয়েন্দারা। এই গোদরেজ ওয়াটার সাইডের দোতলায় রোজভ্যালির অফিসে পৌঁছেছেন 10 জন সিবিআই এর গোয়েন্দারা। সারাদিন চলে তল্লাশি অভিযান, বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ নথিপত্র। তল্লাশি চলে ম্যাঙ্গো লেনের রোজভ্যালির অফিসেও। অফিসটি কার নামে, এখানে কি ধরনের কাজ হতো, গোয়েন্দারা সবই খতিয়ে দেখেন বলে সূত্রের দাবি। সকাল 8:30 নাগাদ সিবিআই এর 6 জনের একটা দল এসে উপস্থিত হয় ভিআইপি রোডের ধারে এই সোনা এবং হীরের দোকানে। এসেই তারা হিসাবের খাতাপত্র চেয়ে পাঠান, তারপর শুরু হয় ম্যারাথন তল্লাশি। 7 জন আধিকারিক সম্বলিত সিবিআই এর আরও একটি দল সকালবেলা হানা দেয় আরভি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির দফতরে। 8টা নাগাদ সিবিআইয়ের একটি তদন্তকারী দল এসে পৌঁছয় তেঘরিয়ার এই অরবিট হোটেলে। সিবিআই সূত্রে খবর, এই অরবিট হোটেলটি কয়েক মাস আগে পর্যন্ত রোজভ্যালি সংস্থার কর্ণধার গৌতম কুন্ডুর নামেই ছিল। তারপরে তার নাম বদল হলেও তা গৌতম কুন্ডুর আত্মীয়র নামেই এখনো পর্যন্ত রয়েছে। রোজভ্যালির ম্যানেজার সজল চট্টোপাধ্যায়ের খোঁজে পশ্চিম মেদিনীপুরে পৌঁছয় সিবিআই এর দল। তল্লাশি চালানো হয় একাধিক জায়গায়, যদিও খোঁজ মেলেনি ম্যানেজারের। সিবিআইয়ের অনুমান, সজলের খোঁজ পেলে মিলতে পারে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। হুগলির পান্ডুয়ার কাছে রোজভ্যালির ডিরেক্টর দেবদাস মুখোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালান কেন্দ্রীয় গোয়েন্দারা। বাড়িতে কেউ না থাকায় কেয়ারটেকারকে দিয়ে দরজা খুলিয়ে চলে তল্লাশি। বেশ কিছু নথি উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর। একইভাবে তল্লাশি চালানো হয়েছে রাজ্যের আরও বেশ কয়েকটি জায়গায়। পশ্চিমবঙ্গ ছাড়াও তল্লাশি হয়েছে অসম, ত্রিপুরা, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, ছত্তিশগড়, তামিলনাড়ু, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ ও দিল্লিতে। সিবিআই সূত্রে দাবি, মাস দুয়েক ধরে আরবিআই, সেবি সহ নানা সংস্থার কাছ থেকে রোজভ্যালি সংক্রান্ত নথি সংগ্রহ করে তারা। সেই সমস্ত নথি খতিয়ে দেখে তল্লাশি চালানো যেতে পারে এমন জায়গার একটি তালিকা তৈরি করা হয়। তারপর সেই তালিকা নিয়ে সম্প্রতি ওড়িশার কটকে একটি বৈঠক করে সিবিআই। ঠিক করা হয় কোন কোন জায়গায় তল্লাশি চালানো হবে। মঙ্গলবার সিজিও কমপ্লেক্সের বৈঠকেই চূড়ান্ত হয় 24 ঘন্টার মধ্যে রোজভ্যালি নিয়ে ঝাঁপাবেন কেন্দ্রীয় গোয়েন্দারা। এবিপি আনন্দ। দেবনারায়ণবাবু, আজকে নিশ্চয়ই আপনি এক অর্থে খুশি হবেন, তার কারণ বারবার একটা পয়েন্ট আপনি তোলার চেষ্টা করেছেন এর আগে নানা অনুষ্ঠানে, সেটা হচ্ছে শুধু সারদা কেন, অন্য চিটফান্ড কি হলো। আজকে সিবিআই দেখিয়ে দিল যে কিছুদিন আগে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে তারা যেটা ঘোষণা করেছে, আমি তারিখটাও আপনাকে বলে দিতে পারি, সম্ভবত 5ই ফেব্রুয়ারি 2015,
ঘোষণা করেছিল যে অন্য আরও কয়েকটি সবকটা হবে না কিন্তু আরও কয়েকটা বড় চিটফান্ড তাদের তদন্তের আওতায় আসবে, আজকে তারা তাদের সেই কথা আদালতে দেয়া সেই কথা রাখলো? না, ঠিকই আপনি বলেছেন, আমি খুশি অখুশি না, আমি না আপনার তো সংশয় ছিল যে কেন সারদা, না শুধু সারদা কেন, এত চিটফান্ড রয়েছে? না, ব্যাপারটা তো না, আমি তো প্রত্যেকটা আমি প্রত্যেকটা জিনিস আমি 1980 থেকে আমি দেখেছি। এই এমপিএস 82 সালে, 1982, রোজভ্যালি 1997, আরটিসি প্রপার্টিজ 1991, প্রয়াগ 202, পরপর আমি বলছি গোলাপ উপত্যকার কাঁটা তো তৃণমূলেরও লাগলো। আমরা এটা ঠিক, আমার কোনো আপনি মানবেন যে আমি বামফ্রন্ট সরকারের দায় যেরাম বলছি সেরকম প্রথম কার বাড়িতে রেড হলো না তাপস পাল? আমি একটা ব্যাপারে কখনো এখনো পর্যন্ত আমি না, এই সারদা তৃণমূলের আগে উত্থান, এই ব্যাপারটা আমাকে যদি হাজার বার বুঝান তখন 2001 থেকে 2008 পর্যন্ত এখনো পর্যন্ত তার কোনো ই হচ্ছে না। এই যে বিষ্ণুপুরের যে বহু সম্পত্তির অধিকার, সেখানে রিসোর্ট সবকিছু বিরাট এলাকা, সেখানে কিন্তু ঢুকছে না। এই জায়গাটাকে আপনি বললে আচ্ছা আপনি বললেন আমি মানছি হলে আপনি বুঝতেই পারছেন আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার বক্তব্য আমার শুধু একটা ছোট্ট প্রশ্ন আছে, সেটা 1 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সিট তদন্ত করলো, এই বিষ্ণুপুরে যদি সমস্ত সিপিএম নেতারাই যুক্ত থাকেন তো জেলে থাকার কথা। সিট একবার গৌতম বাবু এবং সুজন বাবুকে নাকি পাঠিয়েছিল, ওই যে কি মানে তাদেরকে নোটিশ পাঠিয়েছিল। এখন একটা জিনিস তো আপনি বললেন না, এরা যেগুলো করেছে এটা আপনার মানে সম্পত্তি না সম্পত্তি না, আপনি যে বলেন বলছি না না সাড়ে না এলে গ্রেফতার কেন করলেন না? 11 জনকে গ্রেফতার করেছে। না না সিপিএম নেতাদের বলছি, না না আপনি তো বলছেন যে একটা সময় না সবকিছু তো আনতে 11টা লোককে গ্রেফতার করেছে, এবং তা না 1 বছর ধরে, না না 1 বছর হলে বিষ্ণুপুরে সমস্ত গোটা সিপিএম যুক্ত আছে। না না সিবিআই কে আপনি কি দেখছেন? 1 বছরে সিবিআই তো ওর্থলেস, সিবিআই তো ওর্থলেস, কি করছে এরা? আমি তো সবথেকে বলবো পলিটিক্যাল ভেন্ডেটা অ্যালং উইথ জাজ করতে গিয়ে সবথেকে ইনএফিশিয়েন্ট। আজকে 10-15 বছর ধরে পশ্চিমবঙ্গে একটা লোক মানে কোনো কাজই করতে পারে না। না মনে করিয়েছি সিট যখন সুপ্রিম কোর্টে যে এফিডেভিট জমা দিল গত 10-15 বছরে কিচ্ছু করতে পারেনি, কিন্তু তারা বলছে ওই 2001 থেকে 2008 পর্যন্ত সিট নীরব ছিল, টাকা তোলার ব্যাপারেও নীরব। ওরা যে হিসেব দিয়েছে সেই হিসেবটা হচ্ছে 2008 থেকে সারদা রিয়ালিটি, শুনুন দুটো জিনিস, একটা সারদা রিয়ালিটির জন্ম 2008 থেকে, তার আগে থেকে আমি আজকে বলছি না, এটা আমার তাপস পাল বললো এটা আমি শুধু না, এখানে আমি তো দেখছিলাম এখানে 20-30 হাজার লোক কাজ করে, এজেন্ট 5-7 লক্ষ। শুধু তাপস পাল গেলে তো হবে না। তাপস পাল কাজ করেছিল কি? তাপস পাল একজন ডিরেক্টর থাকতেই পারে, তাপস পাল সেখানে মাস মাইনে থাকতে পারে, এই তো রজত রায়, সে তো বেরিয়ে প্রশ্ন না 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 সে যদি আমি আরো তো লোক আপনাকে প্রশ্ন আছে ওরকম ছোট করলে যে সিবিআই ডাকছে, তাপস পাল যেমন মাননীয় প্রণব মুখোপাধ্যায়কে চিঠি দিলেন, তাতে তিনি 17-18টা চিটফান্ড কোম্পানির নাম লিখলেন, এরা মানুষকে 2010 সালে এরা মানুষকে এইভাবে প্রতারিত করছে। একমাত্র সেই 17টা কোম্পানির মধ্যে ওরা রোজ ভ্যালির নামটা মনে পড়লো না, লিখলো না। সিবিআই প্রশ্নই হচ্ছে এইটা যে তাপস পাল এতগুলো কোম্পানির নাম লিখলেন, রোজ ভ্যালির নামটা লিখলেন না। তাহলে প্রশ্নটা আসে দেবনারায়ণ বাবু, তাহলে কি একটি কোম্পানির বেনিফিশিয়ারি বলে শুনুন তার ব্যবসায়িক সুবিধার জন্য অন্য চিটফান্ডের বিরুদ্ধে কমপ্লেইন করবে? না নিশ্চয়ই আপনার সঙ্গে আপনার সঙ্গে আমি কন্ট্রাক্ট করছি না। আমি সে যদি তখন ওটা না লিখে থাকে তখনই তো টাকা তুলছে, সুতরাং সেটা করা উচিত ছিল। কেন করেন এটা আপনার সঙ্গে আবারও প্রশ্ন, সেটাও করতো না। তারপরে গৌতম না 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 ঠিকই উনি আমাদের ডিরেক্টর ছিল না, আবার প্রশ্ন এখন প্রশ্ন হচ্ছে উনি না ওনার কাছে যেটা খবর এটাও যদি খবর না, ওনার কাছে যেটা খবর না, এই যে আপনি জানেন মমতা দেবী হাইকোর্টকে তো আপনি জানেন, মমতা দেবী জানেন, বললেন সব জানেন, কিন্তু এই অনুষ্ঠান শুরু করেছিলাম নিঃসন্দেহে বামফ্রন্ট সরকার এর দায় এড়াতে পারে না এই বলে, কিন্তু পাশাপাশি এই রোজ ভ্যালি কাণ্ডে কিন্তু তাপস পাল তৃণমূল কংগ্রেসের অস্বস্তি এবং বিড়ম্বনা বাড়ালেন, এ নিয়ে কোনো সংশয়ের জায়গা নেই। দেখুন বিরোধীরা কটাক্ষ করে বলছে এ যেন গোদের ওপর বিস্ফোরা, সারদা ছিলই, এবার রোজ ভ্যালিও।
তৃণমূলের গলায় নতুন কাঁটা। রোজভ্যালি কাণ্ডের তদন্তে প্রথম দিনের তল্লাশিতেই সিবিআই এর নজর তৃণমূল সাংসদের দিকে। বিরোধীদের প্রশ্ন, তৃণমূল যদি সত্যিই সততার প্রতীক হয় তাহলে কেন সারদা থেকে রোজভ্যালি যে কোনো দুর্নীতির অভিযোগের তদন্তের শুরুটা তাদের দিয়েই করতে হয় সিবিআইকে? সারদা কাণ্ডে ইতিমধ্যেই তৃণমূলের নেতা, মন্ত্রী, সাংসদকে জেলে যেতে হয়েছে। একাধিক নেতা নেত্রীকে জেরার মুখে পড়তে হয়েছে। বিরোধীদের দাবি, সারদা কাণ্ডের ছায়ায় শাসক দলের অন্দরে অবিশ্বাসের আবহও তৈরি হয়েছে। জল্পনা উস্কে অনেকেই দলের বেসুরে সরবও হয়েছেন। এই প্রেক্ষাপটেই এবার রোজভ্যালির তদন্ত শুরু হতেই সেই তৃণমূলেরই অস্বস্তি। তৃণমূল সাংসদের বাড়িতে তল্লাশি, যা বিজেপির হাতে নয়া অস্ত্র তুলে দিয়েছে। এই রোজভ্যালির যত খোলাসা হবে তত আপনি দেখবেন এই রাজ্যের এই সরকারের মুখ আরো ফ্যাকাশে হয়ে যাবে। এবার রোজভ্যালি কাণ্ডে পরিষ্কারভাবে আপনি দেখবেন সিপিএম তৃণমূল যৌথভাবে কিভাবে এই রাজ্যের এবং সারা দেশের মানুষের টাকাকে আত্মসাৎ করেছে। সিপিএমের পাল্টা দাবি, তাদের সরকারের সময় নানা ব্যবস্থা নেওয়া হয়েছিল, তখন রোজভ্যালি তৎকালীন রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক মামলা করেছিল। নারায়ণ ঘোষ বারবার আরবিআইকে চিঠি দিয়ে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে। এই উদ্যোগকে বাধা দেওয়ার জন্য রোজভ্যালির পক্ষ থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে একের পর এক মামলা সেই সময় করা হয় এবং এই মামলাগুলোর কারণে সরকারি প্রক্রিয়া অনেক ক্ষেত্রেই আটকে গেছিল। কিন্তু সিপিএম বিরোধীদের পাল্টা প্রশ্ন, শুধু এটুকুতেই কি দায় সারতে পারে বিগত বাম সরকার? এদিকে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এদিনই বিধানসভায় বেআইনি আর্থিক প্রতিষ্ঠান নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। রাজনৈতিক মহলের একাংশের দাবি, তা যদি হতো সেক্ষেত্রে তৃণমূলের বিড়ম্বনা আরও বাড়ত। কারণ বিধানসভার অন্দরে সারদা কাণ্ডকে হাতিয়ার করে বিরোধীরা এমনিতেই চেপে ধরত মমতা সরকারকে। রোজভ্যালি কাণ্ডে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদের বাড়িতে সিবিআই এর তল্লাশি তাদের হাতে সরকার বিরোধী নয়া অস্ত্রও তুলে দিত। তাই এমনও দিনে শেষ পর্যন্ত আলোচনা না হওয়ায় নিশ্চয়ই হাঁফ ছেড়ে বেঁচেছে শাসক পক্ষ। কটাক্ষ বিরোধীদের। এবিপি আনন্দ। দেবনারায়ণ বাবু, বিড়ম্বনা বাড়লো কোন? আমি একটা কথা বলি, গৌতম বাবু যখনই, আমি যখন বাইট শুনেছি, আমি আইনত চলছি এবং বহু হাইকোর্টে বহুবার কেস করেছে, আমি যা করছি বেআইনি কিছু করছি না। এখন এইটা যদি সত্যি তাপস বাবু যদি সেইটাই ভেবে থাকে, গৌতম বাবুর ব্যবসাটা হচ্ছে আইনত, সেইভাবে হয়তো উনি বলতেই পারেন। আমি যে কথা গৌতম এখনো ব্যবসা করে তাপস পাল এখন আমি তা বলছি টাকা তুলছে। আবার আপনাকে আমি কেন সিবিআই হাইকোর্টে আবার কেন এই বেআইনি আর্থিক সংস্থাগুলোকে অর্থ দমন করতে অর্থ দপ্তরের আন্ডারে একটা বিভাগ খোলে। তাদের 4টে কোম্পানির বিরুদ্ধে তারা ব্যবস্থা নেয়, তার ভেতরে সারদা এবং রোজভ্যালিও ছিল। রোজভ্যালি আপনি যথার্থ বলেছেন, রোজভ্যালি এখন থেকে নয়, সেই বামফ্রন্ট আমল থেকে তারা কোর্টে চলে যায় এবং কোর্টে স্টে নিয়ে আসে এবং এই যে বিভিন্ন সবসময় আছে। আমার বক্তব্য আপনি ক্লিন চিট দিচ্ছেন, ভাবতে পারে যে আমি বলছি যে অ্যালিবাই তো দুজন, আমি বলছি না কেন এখনো পর্যন্ত সারা ভারতে, এটা শুধু এখানে পশ্চিমবঙ্গ, সারা ভারতেও প্রায় 200টা এর বিরুদ্ধে কেন দিতে পারে। এইখানে আমার কেন্দ্র সরকার যথার্থই দেবনারায়ণ বাবু, আরবিআই, সেবি এবং সমস্ত যে সেন্ট্রাল এজেন্সি আছে তারা কেন ব্যবস্থা নেয়নি? শুধু রোজভ্যালি বা সারদা নয়, কোনো চিটফান্ড সম্পর্কে যে ব্যবস্থা নেওয়ার কথা ছিল, যে সতর্কতা মানুষ এই রক্ষক এজেন্সিগুলোর কাছ থেকে এক্সপেক্ট করেন, সেই সতর্কতা কেন পাওয়া গেল না? দুর্নীতি আছে সেখানে, স্বজন পোষণ আছে সেখানে, কোনো আর্থিক লেনদেন আছে, এই প্রশ্ন কিন্তু একবার নয় বারবার উঠেছে এবং সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি এই কেস চলাকালীন একেবারে এই কর্তৃপক্ষ অফিসারকে কাঠগোড়ায় দাঁড়িয়ে জিজ্ঞাসা করেছিলেন, কোট আনকোট, আপনি কি ঘুমোচ্ছিলেন? এই জিনিসও আমরা দেখেছি। জয়প্রকাশ বাবু, আপনার কাছে একদম পরিষ্কার প্রশ্ন, ইনফ্যাক্ট দেবজ্যোতির কাছেও এর একটা অংশ নিয়ে আমি যাব, সেটা হচ্ছে যে সিবিআই এগোতে পারবে? আজকের কেন্দ্র সরকারকে আমরা যে চেহারায় দেখছি,
এই অনুষ্ঠান আজকে যদি রোজ ভ্যালি ইত্যাদি তদন্ত না হতো, এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল যে সিবিআইয়ের অকাল শীত ঘুম কেন, রাজনৈতিক সমীকরণ আছে। আমি বলছি সাহস করে আপনারা চালাতে পারবেন। রাজ্যসভায় প্রতি মুহূর্তে হোঁচট খেতে হচ্ছে। কালকে একটা সাধারণ রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব, সেটা পাশ করাতে পারলেন না। আমি হোঁচট খেয়ে সিবিআই কে আটকে দেবেন না তো? সোজা কথা একদম, আমি ওটারই উত্তর দিতে চাইছি। আজকে যে ঘটনাটা হলো, লাস্ট 7 দিন বিভিন্ন চ্যানেলে গিয়ে আমাকে একটা প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে যে সিবিআই কি ঘুমিয়ে পড়লো? একদম তো আমি একদিকে আমি আপনাকে বলছি আজকে 140 না 45 জন অফিসার নিয়ে বিভিন্ন জায়গায় রেড হয়েছে, 40 না 43টা জায়গায়। আমরাই যা বুঝতে পারি স্বাভাবিক বুদ্ধিতে যে এর প্রিপারেশন নিতে কম করে 10 দিন 15 দিন সময় লাগে। তারা আজকে বলেছেন, আমাদের প্রতিনিধিকে বলেছেন 2 মাস ধরে শুধু তথ্য সংগ্রহ হয়েছে আজকে। তাহলে 1 মিনিট, তার মানে কি দাঁড়ালো? তার মানে সিবিআই ঘুমিয়েছিল না, এটা এক প্রমাণ হয়ে গেল। যারা যারা সন্দেহ প্রকাশ একদিনে প্রমাণ হয় না, 2 মাস ধরে করে যখন আজকে তার প্রথম ম্যানিফেস্টেশন দেখলাম, ফল দেখলাম, তার মানে তারা ঘুমিয়েছিল না। অ্যাটলিস্ট আজকে তো এটা মানবো। 2 মাস ধরে করে যখন আজকে তার প্রথম ম্যানিফেস্টেশন দেখলাম, ফল দেখলাম, তার মানে তারা ঘুমিয়েছিল না। অ্যাটলিস্ট আজকে তো এটা মানবো। কিন্তু উল্টো দিকে গতকাল দুটো ঘটনা ঘটেছে। গতকাল বিধানসভায় হঠাৎ, যেটা আমাদের সভাপতি বলেছেন, যে কি হলো যে তারা সিপিএম আর তৃণমূল মিলে বলে দিল আর আলোচনা নয়, আর আলোচনা নয়। আজকের এই যে ঘটনা, ঠিক হচ্ছে না। আমার ব্যাখ্যা এটা, আপনার না মানতে পারেন, আপনি না মানলে না মানবেন। আমার কথা হচ্ছে গতকাল আজকে বলছেন যেটা, আজকের দাঁড়ান, আজকে রোজ ভ্যালির জন্য সিপিএম এবং তৃণমূল, যেটা সারদার ক্ষেত্রে বুক ফুলিয়ে অনেক সিপিএম নেতা বলছিল যে এটা তৃণমূল ইস্যু। আজকে সিপিএম তৃণমূল যখন দেখা যাচ্ছে একই বৃন্তে দুটো ফুল, সেই ক্ষেত্রে আমরা জানতে চাইছি যে আজকের যে একটা কোইন্সিডেন্স, যে আজকের রোজ ভ্যালি সামনে আসা। আমি একটা কথা বলা কেন্দ্র সরকার একটু বলে নিই। প্রথম কথা, সময় বিএ কমিটিতে যে আলোচনাটা হয় সেটা একবারে মিনিট সেকেন্ডে লিপিবদ্ধ করে বেরিয়ে আসে। মানে জয়প্রকাশ বাবু গিয়ে অসাধারণ ওটা করে নিতে পারেন। এটা একটু আমি সস্তা রাজনীতি করছেন, সরি টু সে। কালকে মিটিংয়ে যখন 9 তারিখের কথাটা ওঠে, তখন সূর্যকান্ত মিশ্র ক্যাটেগরিক্যালি বলেন আমাদের কনফারেন্স আরম্ভ হচ্ছে 9 তারিখ থেকে, আমরা অলরেডি স্পিকারকে জানিয়েছি দলের কনফারেন্স। মমতা বন্দ্যোপাধ্যায় একটু রিকোয়েস্ট করেন যে আপনি 7 তারিখে করে দিন, শনিবার গত সপ্তাহ তো বিধানসভা হয়েছে, এই সপ্তাহ করুন, 7 তারিখ আলোচনা হোক। তখন রাজ্য সরকার বলে না, তাহলে 7ও নয় 9ও নয়, এটা হবে পরের বার। মানে আমি বলছি তৃণমূল আর সিপিএম মিলেছে, এইটা বোধহয় বিএ কমিটির যে মিনিট সেটা। আমি এই মিনিটসের কথা একটা কথা বলে দিই। আমি একটা ছোট ঘটনা, যদি আপনি একটু সময় নেন প্রণববাবুর বইটা পড়ার, তাতে বলবেন আগে থেকে আমরা ঠিক করে নিচ্ছি, আমি এটা বলবো, তোমরা এটা বলবে, এবং সেটাই মিনিটে হবে। তার দেখাতে এটা আজকে যদি রাজনীতির অন্ধ হলে এইটা হয় কথা, মিনিটস দেখে রাজনীতি হয় না, এইটুকুনি বলে দিচ্ছি। আচ্ছা ফাইন, ওটা বলবেন না, মীমাংসা তো অবভিয়াসলি আমরা যেটা বলছি এটা কোইন্সিডেন্স কিনা আমি জিজ্ঞেস করছি। কোইন্সিডেন্স যে গতকাল এটা হলো, আজকে রোজ ভ্যালির এই ব্যাপারে সিপিএম আর তৃণমূল এক বৃন্তে দুটো ফুল, এটা কি কোইন্সিডেন্স? ফাইন, প্রশ্ন দিলেন দেবজ্যোতি। আমার প্রশ্নটা উইথ আ লাইটার নোট, যে আজ কল্পনা করো যে আজকে বিধানসভায় আলোচনা হচ্ছে, আজকে সকাল থেকে 43টা জায়গায় রেড হচ্ছে, মানে এই রাজ্য সরকারের বিড়ম্বনা কিন্তু বিধানসভার ভেতরে। ও চিটফান্ড নিয়ে আলোচনা হচ্ছে তখন, যদি হতো আমি বলছি কয়েক গুণ বেড়ে যেত। কাকে ধন্যবাদ জানাবেন আজকে নেতারা? আমার কথা হচ্ছে ঠিক, এটা হতো ঠিকই, কিন্তু এটাও নয় যে এই কারণ হয়েছে তাহলে তো বলতে হবে যে এরকম একটা রেড হবে, এই রেডের কথা তৃণমূলও জানতো, এরকম একটা রেড হবে, রেডের কথা সিপিএমও জানতো। আমি জয়প্রকাশ বাবু যুক্তি মেনে নিই, সেই জন্য আলোচনা পিছিয়ে। তার মানে সিবিআই বা মোদীর সরকার তারা তৃণমূল ইয়েকে বলে দিয়েছে, সিপিএম কে বলে দিয়েছে যে আমরা রেড করবো। মোদি জানতো না, এখানে এরা জানতো। আমি এই ঘটনা কেন্দ্র সরকার সাহসী হতে পারবে কিনা এটাই আসবো, কিন্তু তার আগে আজকে এই যে দেশ জোড়া রেড চললো,
কি পাওয়া গেল এই তল্লাশিতে? 43টি জায়গায় একই সঙ্গে সিবিআই 150 জন অফিসার যে রেড করলেন, কি পেলেন তারা? তাপস পাল কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। রাজ্যের শাসক দলের এহেন একজন সাংসদেরই দক্ষিণ কলকাতার ফ্ল্যাটে বুধবার প্রায় 4 ঘন্টা ধরে তল্লাশি চালালো সিবিআই। কিন্তু কেন এই তল্লাশি? সিবিআই সূত্রে দাবি, গত 2 মাসের তদন্তে রোজভ্যালির একাধিক ব্যাংক অ্যাকাউন্ট খতিয়ে দেখে তারা জানতে পেরেছে রোজভ্যালি থেকে আর্থিকভাবে লাভবান হয়েছেন তাপস পাল। সূত্রের খবর, সিবিআই জানতে চাইছে রোজভ্যালির কাছ থেকে কত টাকা নিয়েছেন তাপস পাল, রোজভ্যালিতে কি ধরনের দায়িত্ব পালন করতেন তৃণমূল সাংসদ, কি কাজ করতেন তিনি, কেন ডিরেক্টরের পদ থেকে সরার পরও রোজভ্যালির দপ্তরে যেতেন তাপস পাল, কেন গৌতম কুণ্ডুর সঙ্গে বৈঠক করতেন, রোজভ্যালি কর্ণধারের সঙ্গে তার কোনো চুক্তি হয়েছিল কি? 2010 সালে যখন রাজ্যের একাধিক লগ্নি সংস্থার বিরুদ্ধে তৎকালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন তাপস পাল, তখন কেন তিনি রোজভ্যালির নাম বাদ দিয়েছিলেন? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতেই বুধবার তাপস পালের ফ্ল্যাটে তল্লাশি চালায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সিবিআই সূত্রে দাবি, বুধবারের তল্লাশিতে তাপস পালের ফ্ল্যাট থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করা হয়েছে, যা থেকে রোজভ্যালি কাণ্ডে বেশ কয়েকজন প্রভাবশালীর নাম উঠে আসতে পারে। সিবিআই সূত্রে খবর, তাপস পালের বাড়ি থেকে বাজেয়াপ্ত যাবতীয় নথি খতিয়ে দেখার পর কৃষ্ণনগরের এই তৃণমূল সাংসদকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। প্রকাশ সিনহা, এবিপি আনন্দ। আমি দ্রুত এই প্রশ্নে আমার সমস্ত অতিথির কাছে আসতে দেব। যদি কেন্দ্র সরকার এগোতে এই রাজ্যসভায় হোঁচট খাচ্ছে, এখন এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় 34 জন সাংসদ তার পকেটে, এগোতে পারবে নাকি কোথাও আটকে যেতে হবে, কোথাও একটা কম্প্রোমাইজ করতে হবে? তার কারণ হচ্ছে এটা হতে পারে, তার কারণ হচ্ছে কালকের ফলাফল হচ্ছে 118-57, এনডিএ ভোট পেয়েছে 57টা, 245-এর হাউসে মোটামুটি 125টা পেতে হবে, সেখানে 57 পেয়েছে, আর অপোজিশন পেয়েছে 118। এইবার আমার কথা হচ্ছে, আমি খুব পরিষ্কার বলছি, 8খানা অর্ডিন্যান্সকে বিলে পরিণত করতে হবে। তার মধ্যে জমি আছে, তার মধ্যে বিমা আছে, তার মধ্যে কয়লা অক্সার আছে, 8খানা, তার মানে সংস্কার মুখ থুবড়ে পড়বে। আর রাজ্যসভার স্ট্রেংথ হচ্ছে এই, সাপা থেকে আরম্ভ করে বাসপা কাউকুড়ি পাশে পাননি। ওই যে সাইফাই গ্রামে গেলেন, যে মুলায়মের নাতির বিয়ে দেখতে যদি একটু পাওয়া যায়, বা শারদ পাওয়ারের সঙ্গে এক মঞ্চ উঠলেন, কাজে দেয়নি, 57টা ভোট পেয়েছেন, এক্সট্রা ভোট পেয়েছেন এআইডিএমকে আর টিআরএস, আর কারুর ভোট পাননি, অপোজিশন পুরো ইউনাইটেড। তাহলে 8খানা অর্ডিন্যান্স সবকটা আটকে যাবে। এইটা তুমি একটা লাখ টাকা নাই, বলো কোটি টাকার প্রশ্ন, যে একদিকে হচ্ছে সংস্কার রিফর্ম, 8খানা অর্ডিন্যান্স বিলে পরিণত করতে হবে, আর একদিকে হচ্ছে রোজভ্যালি বা সারদাতা একটু ঢিলে দেওয়া, এটা দেখার। এবং সেক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, তোমাকে বলছি, এই 9 তারিখের মিটিং, এই যে নরেন্দ্র মোদীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ, কোটি টাকার প্রশ্নে আটকে গেলে, শুনছো দুর্নীতি হচ্ছে 15,000 কোটি টাকা, তুমি 1 কোটিতে আটকে গেলে, এত বড় দেশের প্রশ্নের মূল্য অনেক টাকা। আর আমি শুধু ওনাকে একটা কথা বলবো, একটা কথা বলবো, সেটা হচ্ছে এটার ঘটনায় আমি মনে করি এর দায়িত্ব সিপিএম বা বামফ্রন্ট সরকারের আছে রোজভ্যালির ক্ষেত্রে, কিন্তু সিপিএম এর একটা অফিসিয়াল স্ট্যান্ড আছে, কিন্তু সেটা হচ্ছে এই চিটফান্ডের ক্ষেত্রে যে অ্যাকিউজড হবে, যে গ্রেপ্তার হবে, হোক সিবিআই করুক। রবীন্দ্রদেবকে তারা ডেকে পাঠিয়েছিল এসে সিবিআইয়ের সামনে দাঁড়াতে। রবীন্দ্রদেব বলেছিল পূর্ব মেদিনীপুরে সভা আছে, আসবো না। বুদ্ধবাবু ফোন করে বলেছিল যাও গিয়ে দাঁড়াও। কিন্তু আমি বলছি ওনার পার্টি তৃণমূল এই কথাটা কেন বলছিল সিপিএম এর মতো, রোজভ্যালি হোক গিয়ে হোক, তাপস পাল হোক, জানে হবে, সব জেনে যাবে, গ্রেপ্তার হবে, আমাদের কিছু বলার নেই। একেবারে বামফ্রন্টের যদি নেতাদের নাম আসে, অবস্থানটা কি হবে? আমাদের সঙ্গে স্টুডিওতে তন্ময় ভট্টাচার্য হাজির হয়েছেন। তন্ময়দা, প্রথমেই যেটা জানতে চাইবো, 97 সালে রোজভ্যালির জন্ম, এবং সেবির কাছে তারা প্রথম আবেদন করছে 99-তে, সেবি টার্ন ডাউন করছে। এই গোটা ব্যাপারটা তথ্য পরিসংখ্যান বলছে, ঠিক যেমন সারদার উত্থান একেবারে তৃণমূলের উত্থানের সঙ্গে পরিসংখ্যানে ফিগার মিলিয়ে, মানে তৃণমূল যত বেড়েছে, সারদার আমানত সংগ্রহ তত বেড়েছে। রোজভ্যালির মূল আমানত সংগ্রহ কিন্তু 99 থেকে 2004, আরো তারপরে যে থেমে গেছে তা নয়, কিন্তু তারপরে সেবির একটার পর একটা মামলা এবং নানা ধরনের বাধার সম্মুখীন হতে হয়। কিন্তু রোজভ্যালির উত্থান একেবারে আপনাদের সময়, বামফ্রন্ট আমলে, দায় তো আপনাদেরও। রোজভ্যালি কেন, অনেক চিটফান্ড প্রতিষ্ঠানের উত্থান বামফ্রন্ট আমলে আছে। প্রশ্নটা কোন আমলে, প্রশ্নটা কোন আমলে এটা না, প্রশ্নটা কোন আইনে এটা। বামফ্রন্ট সরকার বা যে কোনো দল পরিচালিত রাজ্য সরকার, দেবনারায়ণ বাবু এক্ষুনি বলবেন, আমরা তো এক কথা বলবো। হ্যাঁ ঠিকই তো, যদি বলেন তাহলে পরে ঠিক বলবেন। যদি এই অংশটা বলেন, যে কোনো একটা চিটফান্ড এই ধরনের প্রতিষ্ঠান, তা কোনো রাজ্য সরকারের আইনে তৈরি হয় না, তৈরি হয় দিল্লির সরকারের আইনে। এবং সেই দিল্লির সরকারের আইন অনুযায়ী যেহেতু তৈরি হয়, প্রাথমিক অবস্থায়, তুমি সুমন এটা ভালো জানো,
দেবজ্যোতি একটু আগে বামফ্রন্ট সরকারের দায় আছে বলেছে। দেবজ্যোতি আমার চাইতে অনেক ভালো জানে যে রাজ্য সরকার ভূমিকা পালন করা শুরু করতে পারে সেই সময় থেকে যখন রাজ্য সরকারের কাছে প্রতারণার লিখিত অভিযোগ আসে। তৃণমূল সরকারের সঙ্গে বামফ্রন্ট সরকারের পার্থক্যটা হচ্ছে এই যে বামফ্রন্ট সরকারের কাছে প্রথম বামফ্রন্ট সরকারের আমলে সঞ্চয়িতার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এসেছিল, বামফ্রন্ট সরকার অ্যাক্ট করেছিল। 1991-92 সালে ভেরোনা ওভারল্যান্ড 96টা এইরকম প্রতিষ্ঠান সম্পর্কে বামফ্রন্ট সরকারের কাছে প্রতারণার অভিযোগ এসেছিল। 100 জন কর্ণধার গ্রেপ্তার হয়েছিল এবং 2500 আমানতকারী তাদের টাকা ফেরত পেয়েছিল। 1997-98 সালে 2002-03 সালে তৃতীয়বার 17টা সংস্থার ক্ষেত্রে অভিযোগ এসেছিল, আবার বামফ্রন্ট সরকার তাদের কর্ণধারদের গ্রেপ্তার করেছিল। তৃণমূল সরকারের সঙ্গে বামফ্রন্ট সরকারের ডিফারেন্সটা এটা যে যখন অভিযোগ এসেছে তৃণমূল সরকার অভিযোগকে অস্বীকার করেছে, ডেলোতে মিটিং হয়নি বলেছে। তৃণমূল সরকার তাদের যারা এমপি তারা ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়েছেন, তারা এই চিটফান্ডগুলোর শ্রীবৃদ্ধি কামনা করেছেন সভায় সভায়। বামফ্রন্টের কেউ এটা করেননি। তা সত্ত্বেও প্রথম থেকে বামপন্থী নেতারা একথা বলে এসেছেন বারবার, আজও বলছেন দাঁড়িয়ে, আগামীকালও বলবেন দাঁড়িয়ে যে তদন্ত হোক, যদি আমাদের একজনও জড়িত থাকে সে শাস্তি পাক, কোনো অসুবিধা নেই। আই অ্যাপ্রিশিয়েট। আমি এই দ্বিতীয় পর্বে অত্যন্ত মানে আপনারা যদি এটা করে দেখাতে পারেন সেটা প্রশংসনীয়, নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। হ্যাঁ, মানে আমি বলছি যে মার্গারেট থ্যাচার একবার বলেছিল না যে কমন সেন্স ইজ দ্য মোস্ট রেয়ার সেন্স। আপনি আমায় বলুন যে এইটা রাজ্যের সাধারণ মানুষ বিশ্বাস করবে যে একটা কমপ্লেন আপনারা পেলেন না 97 থেকে 2011 অবধি? 2011-এ যখন সেবি মূল ধারার যে রোজভ্যালির ব্যবসাটা বন্ধ করলো, 97 থেকে 2011-এ পুরো রোজভ্যালির উত্থান এবং তার প্রতিষ্ঠা একটা কমপ্লেন, মানে আমি বলছি যে একটা গোটা রাজ্য জুড়ে থেকেও বেশি টাকা তুলে নিয়েছে, 15,000 কোটি টাকার অন্তত 70% সেই সময় উঠেছিল। একটা কমপ্লেন পেলেন না। আমি আপনার এই পাঠে মানতে রাজি আছি যে হ্যাঁ সত্যি আপনার অর্থ দপ্তরের অধীনে একটা আপনি দপ্তর খুললেন, সেটা হচ্ছে ইকোনমিক অফেন্স প্রতিরোধ করানো, নারায়ণবাবুকে মাথায় রেখে উইং, তারা কাজ শুরু করলো নির্দিষ্টভাবে 4টি সংস্থার বিরুদ্ধে। সেই 4টির মধ্যে একটি ছিল রোজভ্যালি, একটি ছিল সারদা। এই রোজভ্যালি, আরেকটি ছিল প্রয়াগ। এই রোজভ্যালির বিরুদ্ধে তখন সেই সময় আপনারা অভিযোগ এসে কমপ্লেন মানে তদন্ত শুরু করলেন, আর একটা কমপ্লেন পেলেন না গোটা রাজ্য জুড়ে যাওয়ার সময়। শুধু আমানতকারীর সংখ্যা 1 কোটি। ওয়েস্ট বেঙ্গলে আমি তো জাস্ট ঢুকলাম, অন্যরা আপনি বলে নিন, আমি দাবে যাবো। হ্যাঁ, যে প্রতিষ্ঠানগুলো সবচাইতে বেশি অর্থ সংগ্রহ করেছে রোজভ্যালি তাদের মধ্যে একটা, কোনো সন্দেহ নেই। সব থেকে বড় জয়প্রকাশ ঠিক বলেছে, কোনো সন্দেহ নেই। এবং এর বেশিরভাগ টাকাটা যখন সংগৃহীত হয়েছে তখন বামপন্থীরা ক্ষমতায় ছিল, কোনো সন্দেহ নেই। প্রশ্নটা হচ্ছে এইটা যে বামফ্রন্ট সরকারের কাছে অভিযোগ এসেছিল, বামফ্রন্ট সরকার রিঅ্যাক্ট করেনি, এইটা হচ্ছে প্রশ্ন। বামফ্রন্ট সরকারের কাছে অভিযোগ এসেছিল, বামফ্রন্ট সরকার রিঅ্যাক্ট করেনি। আপনি অভিযোগ এফআইআর এর মতো টেকনিক্যাল জায়গায় কেন যাচ্ছেন? আপনি বলুন যে এই যে আইন অনুযায়ী জয়প্রকাশ দা, রাজ্যের মানুষের মনে আছে যেদিকে তাকাবেন শুধু রোজভ্যালির বিজ্ঞাপন দেখা যেত। এমন জায়গায় এমন অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র ছেড়ে দেওয়া হয়েছিল যেখানে একমাত্র তারা ব্যবসার সুবিধা পেয়েছে। মনে রাখতে হবে বামফ্রন্ট ক্লেম করতো যে প্রত্যেকটা গ্রামে আমাদের লোক আছে, সেই জায়গাতে আজকে আমাদের প্রশ্নটা হচ্ছে বামফ্রন্ট জানতে পারলো না, অ্যাকশন নিল না। এবং আজকে আমরা দেখতে পাচ্ছি রোজভ্যালি যখন যত সামনে আসছে তত তৃণমূল বামফ্রন্ট তারা কিন্তু একে একজনের হাত ধরে ফেলছে। এক্ষুনি যেটা কথা হচ্ছিল
গতকালে না, পাশাপাশি আপনি রাজ্যসভাতেও আমরা এটাই দেখেছি। এইটারও প্রশংসা করুন, হাত ধরার প্রশ্ন নেই। রবীন দেবকে ডাকার পরে যেটা দেবজ্যোতি খানিকক্ষণ আগে বলছিল, কোনো হাত ধরার প্রশ্ন নেই। সঙ্গে সঙ্গে পার্টি বলেছিল ক্লারিফাই করুন আপনি। কোথাও কোনো হাত ধরার প্রশ্ন নেই, কোনো হাত কখনো ধরা হবে না। যে হাতের গায়ে কালো টাকার পাপ লেগে আছে সে হাতও ধরা হবে না, যে হাতের গায়ে সারদার টাকার পাপ লেগে আছে সে হাতও ধরা হবে না। যে হাত গৌতম আদানির জন্য সে হাত আমাদের জন্য নয়, যে হাত সুদীপ্ত সেনের জন্য সে হাতও আমাদের জন্য নয়, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। গৌতম কুণ্ডুর যে হাত সে হাতটা নয়। আমাদের প্রশ্ন হচ্ছে আজকে আমরা গৌতম কুণ্ডু নিয়ে না না নয় তো, নয় তো, আমরা তো সারদা সহ আমরা সুবন যখন সারদা সম্পর্কে সিবিআই তদন্ত হবে কি হবে না এই প্রশ্ন এসেছিল, তোমার ভালো মতো মনে আছে বিকাশ ভট্টাচার্য যে মামলা লড়েছিল সারদা সহ সমস্ত চিটফান্ড তো তার অঙ্গীভূত, রোজভ্যালিও তার অঙ্গীভূত, রোজভ্যালিও তার অঙ্গীভূত, কোনো অসুবিধা নেই তো, রোজভ্যালিও তার অঙ্গীভূত। সুতরাং চিটফান্ড সংস্থার বিরুদ্ধে সিবিআই তদন্ত কারা কারা চেয়েছিল, কারা কারা বাধা দিয়েছিল, কারা কারা কাদের কাদের কারণে মুকুল রায় সম্পর্কে সিবিআই এর যে উদ্যোগ সেই উদ্যোগ অল্প অল্পে থেমে যাচ্ছে, কাদের কাদের সম্পর্কে সিবিআই এর যে দৌড়ঝাঁপ সেই দৌড়ঝাঁপে একটু সীমিত গতি আসছে বলে মনে হচ্ছে, তার জন্য কোন অঙ্ক কোথায় সংগঠিত হচ্ছে এক্ষুনি সবটা বোঝা যাবে না। আমরা চাই তদন্ত হোক, অপরাধীরা ধরা হোক। আলোচনা হয়েছে সিবিআই যে বসে নেই সেটা প্রমাণিত। আর আজকের দিনটা একটু মনে করিয়ে দিই, আজকে আমরা দোলের আগের দিন সাধারণত বলি বুড়ির ঘর পোড়ানো, সন্ধ্যেবেলায় ন্যাড়া পোড়া বা বুড়ির ঘর। আমি শুধু বলছি আপনাদের সময়ে লাস্ট 10 বছরেও কত লোকের ঘর পুড়িয়েছেন সেইটা শুধু মনে রাখবেন। এই বিতর্ক থাকবে, কিন্তু তার আগে দ্রুত আপনাদের দেখাবো আমি প্রথমে যে ফিগার দিয়ে এই অনুষ্ঠান শুরু করেছিলাম, অন্তত সারদার আর্থিক বিচারে 6 গুণ বড় কোম্পানি এই রোজ ভ্যালি। কিভাবে? একদিনে নয়, এই 1997 সালে শুরু হয়ে কিভাবে তিল তিল করে ধীরে ধীরে নাকি রকেটের গতিতে উত্থান হলো এই কোম্পানির। রকেটের গতিতে সামনে এলেন একজন গৌতম কুণ্ডু। কীরকম তার জীবনচর্চা, কীরকম জীবনযাপন করেন রোজ ভ্যালির এই ডিরেক্টর, দেখুন। গৌতম কুণ্ডু বিলাসবহুল জীবনযাপন তার অত্যন্ত পছন্দের। চোখে স্টাইলিশ চশমা, হাতে দামি ঘড়ি, দামি পোশাক। আর রোজ ভ্যালি কর্ণধারের গাড়ির সম্ভার, তা দেখলে চোখ কপালে উঠবে অনেক ধনী ব্যক্তির। গৌতম কুণ্ডু রয়েছে চোখ ধাঁধানো রোলস রয়েস, যে মডেল নাকি গোটা পূর্বাঞ্চলে কারোর নেই। এখানেই শেষ নয়, তার আরও এমন একাধিক গাড়ি রয়েছে যা দেখলে মাথা ঘুরে যাওয়ার জোগাড় হবে। প্রযোজনার সুবাদে সিনেমা জগতেও তাঁর অবাধ বিচরণ। বিলাসবহুল পার্টি থেকে খেলার মাঠ, কর্পোরেট বক্সে তিনিই মধ্যমণি। এহেন গৌতম কুণ্ডুর সংস্থাতেই বুধবার হানা দিল সিবিআই। এবিপি আনন্দ। সর্দার আমজাদ আলী এবং সুব্রত মুখোপাধ্যায় আমার এই টেবিলের অতিথি। আমজাদদা, আপনার কাছে আসবো যে এই একটা সংস্থা যেটার ইতিমধ্যেই কিন্তু এটা দশকের বেশি সময় ধরে বিস্তৃত, সারদার মতো হঠাৎ তৃণমূলের সঙ্গে যার রাজনৈতিক উত্থান, মূল আমানত সংগ্রহ শুধু তৃণমূলের সময় এরকম নয়, বামফ্রন্ট আমলেও কিন্তু যার শেকড়টা একেবারে এই বাংলার মাটিতে ভেতরে রয়েছে, পুঁতে গেছে, শেকড় ছড়ানোর সুযোগ পেয়েছে। কারা দায়ী? আজকে যদি এই 15,000 কোটি টাকার বেআইনি আর্থিক সংস্থা সামনে আসে, যার এজেন্টের সংখ্যা কয়েক লক্ষ, আমানতকারীর সংখ্যা অফিসিয়াল ফিগার ইডি বলছে 1,70,00,000 এই রাজ্যে, ইতিমধ্যেই আপনি জানেন 100-রও বেশি মানুষ আত্মঘাতী হয়েছে, কোথায় যাবে এই কেলেঙ্কারি? প্রথম কথা বলবো যে সুমন, যে সারদা 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 এতদিন ধরে আমরা আলোচনা করছিলাম, সিবিআই একটু দেরিতে হলো এই রোজ ভ্যালির মতো এর সঙ্গে যেটা শুরু করেছে, অন্তত এই বিষয়ে সিবিআইকে বলবো যে হ্যাঁ, তারা একটা সঠিক পদক্ষেপ নিয়েছে। 97 সালে শুরু করেছিল এই সংস্থা। হ্যাঁ, আপনাকে আমি স্মরণ করে দিই, ঠিক এই কথাই কিন্তু 5ই ফেব্রুয়ারি 2015 রঞ্জিত কুমার সিবিআই এর অফিসার, তিনি সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টকে বলেছিলেন যে আমায় সময় দিন, কারণ এত বড় সব চিটফান্ড সংস্থা ধরা সম্ভব হবে না, কিন্তু বড় সংস্থাগুলোকে আমরা তদন্তের আওতায় আনব। ঠিক, তাদের একটা প্রায়োরিটি নিশ্চয়ই থাকবে, একটা প্রায়োরিটি থাকবে, তাদের ইনভেস্টিগেশনের একটা স্ট্র্যাটেজি থাকবে। আমি সে বিষয়ে একদম একটু বলছি না, কিন্তু একটা খুব মুখ্য প্রশ্ন এখানে যেটা আসছে
সে প্রশ্নটা হচ্ছে যে দীর্ঘদিন ধরে পশ্চিমবাংলা, আমি পশ্চিমবাংলার বাইরে যাচ্ছি না, সারদা এবং রোজ ভ্যালি শুধু তো পশ্চিমবাংলার ভেতরে জড়িত নয়, গোটা দেশে রেড হয়েছে, গোটা দেশে জড়িত, এমনকি বিদেশেও। সুতরাং এর যে স্প্যান অফ অ্যাক্টিভিটিস ইট ইজ কোয়াইট লার্জ, এবং এটা শেষ করতে কতদিন সময় লাগবে বলা যায় না, বলা যাচ্ছে না। কিন্তু আশ্চর্যের বিষয়, দেশের ভেতরে এবং পশ্চিমবাংলার ভেতরে এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে, তাতে দুটো মুখ্য প্রতিষ্ঠান তারা মানুষকে এইভাবে যে প্রতারিত করছে, কি বামফ্রন্টের সরকার, কি বামফ্রন্টের পরে নতুন যে তৃণমূল সরকার, এদের দৃষ্টি আকর্ষণ করলো না কেউ? এরা কোনো কিছু করলেন না। যতদূর জানি তোমার চ্যানেলই তুমি এ কথাটাকে বলেছ যে পশ্চিমবাংলার কোনো কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব তদানীন্তন প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রীর কাছে অভিযোগ করেছিলেন যে দেশের মানুষের কাছেই পশ্চিমবাংলায় বিশেষ করে সাধারণ গরিব মানুষের টাকা নিয়ে নয়ছয় খেলা হচ্ছে, প্রতিনিধিত্ব করা হচ্ছে। আমি যদি আপনি আসার আগে সেই চিঠি আমি আবার দেখি, যে আমি নাম করেই বলছি, আজকে যার বাড়িতে সিবিআই রেড করেছে তাপস পাল, তিনি একটা চিঠি লিখলেন এবং চিঠিতে এতগুলো সংস্থার নাম দিলেন, শুধু একটি সংস্থার নাম দিলেন না, সেটা হচ্ছে রোজ ভ্যালি। তখনই প্রশ্ন উঠেছিল যে তিনি একেবারে একটি সংস্থার বাণিজ্যিক স্বার্থে কাজ করছেন না, তো তিনি সারদার নাম দিচ্ছেন কিন্তু রোজ ভ্যালির নামটা দিচ্ছেন। তার সঙ্গে তিনি নিজে জড়িত ছিলেন, আজকে সে কথাটাকে প্রমাণ হয়ে গেছে। আজকে সেটা প্রমাণ বলেছেন যে আমার ফিল্ম ডিভিশনের ডিরেক্টর, তিনি অবশ্য অস্বীকার করেছেন। কিন্তু পশ্চিমবাংলার সাধারণ মানুষ যে কথাটা জিজ্ঞাসা করছে সুমন, সেটা হচ্ছে সারদা বলো রোজ ভ্যালি বলো, এখানে এই তৃণমূলের যেসব রত্ন, সেই রত্নগুলো এইভাবে জড়িত হয়ে যাচ্ছে, তাহলে পশ্চিমবাংলায় অন্য কোনো দলের রত্নরা কি এর সঙ্গে জড়িত নয়? সেই সব রত্নদের খবরগুলো আমাদের কাছে কি করে আসবে? আমরা স্বাভাবিক, আমি কি বলতে চাইছি এর মধ্যে খুব পরিষ্কার এটা আছে, 2001 থেকে 2007 যখন এই রোজ ভ্যালি আমানত সংগ্রহ হয় 97 সাল থেকে শুরু হয়, সেবির অনুমতি চায় তারা, এবং যে অনুমতি ডিনাইড হয় সেটা 1999, এবং 2003-4 থেকে 2006-7 হচ্ছে রোজ ভ্যালির পিক এই যে তখন কিন্তু সারদা নেই, একটা সরকার তো ছিল। হ্যাঁ, আমি বলছি একটু আগে তন্ময় বাবু বললেন না যে অভিযোগ আসেনি। প্রথম কথা হয়তো জানেন না, 2010 সালে অসীম দাশগুপ্ত এপ্রিল মাসে অর্থ দপ্তরের বিশেষ সেল আছে, তারা বিশেষ পরিসংখ্যান, আপনি একটু দেরিতে ঢুকেছেন, এই গোটা বিষয়টা আলোচিত হয়েছে কিন্তু 1997 থেকে 2010 একটা অভিযোগ থেকে এত বছর অভিযোগ লাগে না। আমি একটু বলে দিই, সেটা হচ্ছে যখন অশোক মিত্র মহাশয় যে আইনটা তৈরি করেছিলেন, অত্যন্ত কঠিন কড়া আইন ছিল, রাইট, আর নতুন আইনের দরকার নেই। 1980 সালে উনি যে আইনটা করেছিলেন, নতুন আইনের দরকার নেই এবং কোনো অভিযোগের দরকার নেই। চেন্নাই হাইকোর্টে একটা হিস্টোরিক রায় আছে এই চিটফান্ড, ওই সাউথ ইন্ডিয়াতে পঞ্জি ফান্ডগুলো সব থেকে বেশি পরিষ্কার বলে দিয়েছিলেন কোনো অভিযোগের দরকার নেই, কোনো কমপ্লেইন যদি মনে করা হয় যে কোথাও ক্রাইম হচ্ছে, পুলিশ যেমন সুমোটো কেস করতে পারে, ফিনান্সিয়াল অফেন্সও তাই, পুলিশ সুমোটো ঢুকে একটা অভিযোগের জন্য ওয়েট করতে হবে। ঠিকই, আমি তোমার প্রথম অংশটা একটা অভিযোগের জন্য ওয়েট করতে হয় না, 1997 থেকে 2010 অবধি ওয়েট করতে হয় না, কিন্তু ওই চেন্নাই হাইকোর্টেরটা এখানে প্রযোজ্য না, কারণ টেকনিক্যালি এগুলো চিট ফান্ড নয়, টেকনিক্যালি হ্যাঁ ওইটা এখানে সাইট করা যাবে না, টেকনিক্যালি বলছি। আমি আসবো, কিন্তু তার আগে তাপস পাল আজকে তিনি কলকাতা বিমানবন্দরে নেমেছেন, তিনি অবশ্যই এই প্রশ্নের মুখে পড়েন, তার বাড়িতে একাধিক ফ্ল্যাটে সিবিআই রেড সংক্রান্ত ঠিক কি বলেছেন তাপস পাল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দেখাবো আপনাদের। যার যা কাজ সে তা করবে, ব্যাস। এই ভাই চলো ভাই, আরে ভাই চলো। আমি ঠিক জানি না ভাই, এসব আমি জানি না কিছু, আমাকে কিছু হিন্দি ফিন্দি বলো না ভাই, বাংলা বলো। আপনি যাবেন, যে ডাকবে তার কাছে বেড়াতে যাবো। আরে ভাই না রে ভাই, আমি সব জানি না, আমি দিল্লি থেকে আসছি, কিচ্ছু জানি না। হ্যাঁ তাপস বাবু কিচ্ছু জানেন না, কি বলবেন প্রতিক্রিয়া শুনে? বেড়াতে যাবেন বলছেন, কেউ ডাকলে বেড়াতে যাবেন। তাপস পাল না হয়তো নিজের টাইটেল পাল্টিয়ে দিয়েছেন, যাই হোক সে মানে বহুল চর্চিত, সেটা হচ্ছে উনি সম্পূর্ণ যুক্ত, দুটো পার্থক্য আছে। যে জামানাতেই হোক না কেন, একটা জিনিস যারা অভিযুক্ত তারা কিন্তু একটা কথা বলেছে নিজেদের বাঁচার জন্য, কিন্তু সেটা কিন্তু আমরা উড়িয়ে দিতে পারি না, তারা অভিযুক্ত, এরা স্বীকার করে নিয়েছে। সারদা এবং অন্যান্য চিটফান্ডও আছে যে মামলাগুলো আমি করছি,
তন্ময়বাবু জানেন না যে যাদের উনি বলেছেন কি জগাই মাধাই, তাদের অনেক আগে কলকাতা হাইকোর্টে সারদার বিরুদ্ধে অন্যান্য চিট ফান্ডে স্পেসিফিক্যালি এবং মুকুল রায়ের নাম মেনশন করা আছে। সারদা হচ্ছে না, বলি আমজাদ, আমি আপনাকে ইন্টারাপ্ট করি, আমি তো আপনার মতন ভালো বলতে পারি না, একটু বোরচন্দ্রিকা করে বলি। সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা জিনিস নির্দিষ্ট করে দিয়েছিলাম। সেখানে হচ্ছে যে তাপস পাল ভীষণভাবে যুক্ত রয়েছেন, এটা অভিযোগ। আপনি খুব সঠিকভাবে যে চিঠিটা দেখিয়েছেন, সবার নাম বললেন, রোজ ভ্যালির নামটা বলেনি। তবে একটা কথা বলি যে প্রাতিষ্ঠানিক যে প্রতিষ্ঠান যেগুলো আছে, সেবি থেকে শুরু করে রিজার্ভ ব্যাংক, আইন কিন্তু সেখানে বলে তাদের সুমোটো পাওয়ার আছে। এই বিষয়টা আমরা হয়তো অনেকে দৃষ্টি এড়িয়ে যাচ্ছি। আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি কোন সরকার, এই সরকার আমার প্রশ্ন না, আমি খুব দার্থহীন ভাষায় প্রথম থেকেই বলে আসি, রাম কি রহিম কি যদি যেই যুক্ত থাকুক, যে দলেরই যুক্ত থাকুক, সত্য উদ্ঘাটন হোক। রোজ ভ্যালির সম্বন্ধে কিন্তু অভিযোগটা কবে থেকে আসছে একটু কিন্তু খেয়াল রাখবেন। আর সারদা, কেন সারদা আসছে, যেহেতু প্রশ্নটা আপনি করলেন যে রোজ ভ্যালি এবং হচ্ছে তাপস পাল এবং সংখ্যাগরিষ্ঠ সাংসদ যে রাজনৈতিক দলে যারা পশ্চিমবঙ্গে শাসন করছে, ঘটনাচক্রে কিন্তু তারা যুক্ত হয়ে যাচ্ছেন। ক্যালকাটা ওয়্যার বড় চিট ফান্ড, যেটা আপনারাও সন্ধান পেয়েছেন জানি না, তার মামলা করছে আমানতকারীদের হয়ে। সারদার থেকে অনেক বেশি টাকা মার্কেট তুলেছে কিন্তু প্রচার পায়নি, মানে নেগেটিভ প্রচার। সেখানে কে যুক্ত আছে ভাবতে পারবেন না, কারণ আমার কাছে ছবি আছে। এই মুহূর্তে বলছি না, কেন আমি শুনলাম যে বিধানসভায় স্বাধিকার কার বিরুদ্ধে নাকি কে কি নিয়ে এসছেন একজন মন্ত্রী মশাই, যাই হোক, সেখানে কিন্তু আপনার চ্যানেলে বসে সেই ছবিগুলো কিন্তু দেখাবো। ক্যালকাটা ওয়্যার গ্রুপ, যেরকম আপনারা রোজ ভ্যালি যেরকম বলছেন, ক্যালকাটা ওয়্যার গ্রুপ, সেখানে এই শাসক দল যারা শাসন করছে পশ্চিমবঙ্গে, তাদের খুব ঘন ঘন এইটা নিয়েই যে বিজন একটা জিনিস আপনি মানবেন, এবং আজকে আপনি নিশ্চয়ই খুশি হবেন যে আপনি বারবার বলেছেন কেন শুধু সারদা। আজকে শুধু সারদা নয়, রোজ ভ্যালি মানে সারদার পরেই যে বড় নাম টাকার অঙ্কে, ইডির কাছ থেকে আমরা যা তথ্য পাচ্ছি 6 গুণ বড় তাদের রেড হয়েছে। আপনি পুরো বিষয়টা জানেন। এক হচ্ছে যে আপনি আগের বক্তব্য থেকে সরছেন কিনা, যে অর্থাৎ সিবিআই বা ফেব্রুয়ারি মাসে সুপ্রিম কোর্টে যা জানিয়েছিল, 5 ফেব্রুয়ারি সম্ভবত তারিখটা, একেবারে সেইটা তাদের কথা রাখলো এবং অন্যান্য বড় চিটফান্ডও তাদের তদন্তের আওতায় নিয়ে এলো। আমি খুশি তো বটেই। আমি প্রথম থেকে চেয়েছিলাম শুধু সারদা বলে বিষয় নয়, এই যে কোম্পানির নাম উঠেছে এই কোম্পানির কথাও নয়, আরো বহু কোম্পানি পড়ে আছে, তাদেরকেও আনা উচিত। আমি চাই, আপনি জানেন যে আজকে একটি এজেন্ট, আজকের দিনে আমি আপনি কথা বলছি, সকালে আত্মঘাতী হয়েছেন আরেকটি গ্রুপে, হয়তো এত বহুল প্রচলিত নাম নয়, আমি বলছি হয়তো সংবাদ মাধ্যমে আসছে না, আমরা জানতেও পাচ্ছি না, রোজ এরকম ঘটনা ঘটছে। ঠিক তাই, মানে আসলে যারা এখানে টাকা নিয়ে মানে দিয়েছেন, জমা রেখেছেন, তারা তো মানে ধনী ব্যক্তি নয়, তারা আসলে সমাজের পিছিয়ে পড়া শ্রেণীর মানুষ। তারা ব্যাংক ব্যবস্থার সেই উন্নতিকরণ হয়নি বলেই তাদের বাড়িতে গিয়ে তাদেরকে বোঝানো অত্যন্ত সহজ বলে এই রকম স্পঞ্জি স্কিমগুলো খুব সহজে তাদের রান্নাঘরে ঢোকার সুযোগ পেয়েছে। এবং গরিব মানুষগুলো, মানুষের আদিম প্রবৃত্তির মধ্যে লোভ একটা বিষয়, লোভ, হ্যাঁ অবশ্যই, যে আমি অনেক বেশি টাকা পাবো। কিন্তু আপনি প্রথমেই যে প্রশ্নটা করলেন খুশি কিনা, আমি অবশ্যই খুশি। এতে কোন রাজনৈতিক দল, এইরকম একটা কোম্পানির ডিরেক্টর যে তাপস পাল, হ্যাঁ এবার প্রশ্ন যে তাপস পাল কি আরেকজন ব্যক্তির নাম আগামীকাল আসবে না, এটা কেউ বলতে পারে না। তো আমি এই তাপস পাল বলে কোনো প্রশ্ন নয়, তাপস পালের সঙ্গে আরো 5 জন ব্যক্তির নাম তার বাড়িতে রেড হয়েছে, হ্যাঁ আমি জানি। তো সেই নামটা নিয়ে আমি কোনো গুরুত্ব দিতে রাজি নই। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কিনা সেটা বোঝা যাবে যে কতজন ডিরেক্টর আছে, প্রত্যেকের বাড়িতে কি হানা দেওয়া হলো, প্রশ্ন এখানে। যে অবশ্য প্রত্যেক ওনারা বলছেন না, আমি জানি না, আমার এটা জানতে ইচ্ছে হচ্ছে। আপনি মনিটর করবেন কারা কারা? না আপনি কেন, আমি করব কেন? আমি জানতে চাইলাম যে প্রত্যেক ডিরেক্টরের বাড়িতে কি সিবিআই হানা দিচ্ছে, তার বাড়িতে কিছু তথ্য আছে কিনা। না, প্রতি মামাটি মানুষের সরকারের লোক তো তাপস পাল বিজন, মামাটি মানুষের সরকারের এমডির বাড়িতে হয়েছে, একটু বলে নিন, আপনি বলুন, আপনি পরে বলুন না। এবার প্রশ্ন হলো, প্রত্যেকের বাড়িতে যদি যায় তাহলে কিছু বলার নেই,
যদি বিশেষভাবে রাজনৈতিক কোন দলকে কালিমালিপ্ত করার জন্য যায় তাহলে না পুরনো প্রশ্ন নয়, পুরো প্রশ্ন না বলার প্রশ্ন মানে আমি বলছি কি আপনার পছন্দ হলেই আপনি খুশি হবেন আর আমার পছন্দ হলে আপনি অখুশি হবেন। রেশিওটা কি হবে বিজন, রেশিওটা কি হবে? মানে ধরো একজন দুজন তৃণমূল একজন সিপিএম, এরকম রেশিও, মানে কিসে তুমি খুশি হবে? আমি বলতে চাইছি যদি 11 জনের ডিরেক্টরস বোর্ড হয়, বোর্ড অফ ডিরেক্টরস হয়, 11 জনের বাড়িতেই তদন্ত হওয়া উচিত। কার বাড়িতে কি পেলো না পেলো আমার কাছে প্রশ্ন না, কিন্তু কোন একটা রাজনৈতিক বিশেষ দলকে টার্গেট করে যাওয়ার মধ্যে যদি রাজনীতিকরণ হয়ে থাকে তার বিরোধিতা করব। সেটা কি করে বুঝবে? হ্যাঁ, কি করে বুঝবো? ইয়ারস্ট্রিকটা কি? এটাই বোঝার প্রশ্ন। যদি 11 জন থাকে 11 জনকে জিজ্ঞাসাবাদ করছে কিনা, কাউকে বিশেষ ছাড় দেওয়া হচ্ছে না তো প্রশ্ন তখন উঠবে। আচ্ছা, যেভাবে না না এর সঙ্গে যেভাবে প্রশ্ন ওঠে, যেভাবে প্রশ্ন ওঠে সিবিআই এর বিরুদ্ধে, তাহলে আগে ভাগে খুশি কেন বললে? খুশি এই কারণেই বললাম আমার প্রথম থেকে দাবি শুধু সারদা নয়, যতগুলো মানে একদম প্রথম থেকে এবং শেষ পর্যন্ত এটা আমার প্রশ্ন থাকলো যে সবার বিরুদ্ধে তদন্ত। আমি যেটা বলতে চাইছিলাম সিবিআই এর বিরুদ্ধে যেটা বলা, নরেশ ভালোটিয়ার বাবাকে এসে হাইকোর্টে মানে কোর্টের মধ্যে এসে ইজলাসে এসে বলতে হয়, প্রমাণ দিতে হয় আমি বেঁচে আছি বন্ধু, আমি মরিনি এখনো, সিবিআই কে বিরুদ্ধে এসে বলতে হয়। তেমনি 409 কারো বিরুদ্ধে থাকে, 409 কারো বিরুদ্ধে উইথড্র হয়ে যায়, তিনি পেয়ে যান মুক্ত মানে ছাড় পান, মানে নাম বলেই বলো না অমিত শাহের কথা বলছো? না 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 না, তো রহস্য করছো কেন? 409 সৃঞ্জয়ের কথা বলেছি, যে সৃঞ্জয় বোসের ক্ষেত্রে তিনি মানে বাদ পড়ে যান, আবার কারো বিরুদ্ধে মদন মিত্রের ক্ষেত্রে এসে যুক্ত হয়ে যায়, ভুল হয়েছে, ক্লারিক্যাল মিস্টেক, সেই মিস্টেকটা যদি হয়ে থাকে কিন্তু এটা কি মিস্টেক ভাই? মদন মিত্রর সময় সিবিআই অফিস ঘেরাও হবে, সিবিআই অফিস আটকে রাখা হবে, মুকুল রায়ের সময় কিচ্ছু হবে না, এটা কি মিস্টেক ভাই? এবার বলি, এটা কি বলেনি একটু বলেনি, তন্ময়দা খুব ভালো বলেছেন, আমি একটু বলেনি শেষ করি। 409 এটার ক্ষেত্রে তারা হাইকোর্টে উচ্চ আদালতে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে, এটা আমরা জানতে পেরেছি। কিন্তু যখন অমিত মিত্রের ক্ষেত্রে, এই অমিত শাহের ক্ষেত্রে, অমিত শাহের ক্ষেত্রে উচ্চ আদালতে যায় না, 10ই ডিসেম্বর যে মামলায় তাকে ইয়ে করা হয়, ছাড় দেওয়া হয়, কেন উচ্চ আদালতে গেল না? তাহলে কি সিবিআই এখানে রাজনীতিকরণ করছে? নরেন্দ্র মোদীকে জবাব দিতে হবে না। বাবু আছেন এই অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে যোগ দিয়েছেন বিজেপি নেতা অসীম দা, আপনাকে এইটা জবাব দিতে হবে। আমরা কিছুক্ষণ আগেই আলোচনা করছিলাম যে বিজন যে প্রশ্ন করছে, যে প্রশ্ন বেশ কয়েকবার আপনি স্টুডিওতে বহুবার বিজনের এই প্রশ্নের মুখোমুখি হয়েছে, সিবিআই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে সিবিআই কে আপনারা কেন্দ্র সরকার বা শাসক দল কেন্দ্রের বিজেপি ব্যবহার করছে, এটা একটা পার্ট। দুই হচ্ছে যে এই রকম একটা টালমাটাল অবস্থায় যেখানে রাজ্যসভায় একটা সাধারণ প্রস্তাব পাশ করাতে, রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ জ্ঞাপন প্রস্তাব পাশ করাতে হোঁচট খেতে হচ্ছে, সিবিআই এই তদন্তের অভিমুখ, এই মেরুদণ্ডের জোর শেষ অবধি দেখাতে পারবে? তো আমার কাছে এই দ্বিতীয় প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, কারণ রাজ্যের মানুষ জানতে চাইছেন, সংশয় আছে। প্রথম কথা বলি, সিবিআই নিযুক্ত হয়েছেন মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশে এবং সুপ্রিম কোর্ট তাকে পরিচালনা করছে এবং মনিটরিং এর অপশনটাও খোলা রেখেছে। মনিটর করছেন, একটা বলেনি পরিচালনা করছেন না বলেছে আমাদের অপশনটা খোলা। হ্যাঁ, অপশনটা খোলা, যদি কারোর অসুবিধা হয় যেতে পারেন। আমার মাননীয় ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সেখানে গিয়েছিলেন, তো সেখান থেকে তারা আজ পর্যন্ত সুপ্রিম কোর্টের সামনে এমন কোনো নজির রাখতে পারেননি যে বিজেপি এটাকে প্রভাবিত করছে। সুতরাং যে প্রমাণটা রাখতে পারেনি, অথবা সুপ্রিম কোর্ট যেটাকে খারিজ করে দিয়েছেন, সেটাকে আমি ধরে নিতে হবে যে সেটা সত্য বলে তারা খারিজ করেছেন। সুপ্রিম কোর্টও বিজেপি চালাচ্ছে, এই এত বড় প্রশ্নটা নিশ্চয়ই বিজন করবে না। আমি জানি না তার সাহস থাকতে পারে করার, করতেই পারে, যা খুশি করছে করতেই না, বিজন না অন্য বিজন করতে পারে, দেখছি তো সব। আজকেও বিধানসভা এরকম একটা ঘটনা ঘটে গেছে, তো মুখ্যমন্ত্রী বলছেন একজনকে যে জেলে পুরে দেবে, একজন সব পারে বিধানসভার ভেতরে। তো আজকে যখন সেটা বিজেপি করছে না এবং বারবার একটা প্রশ্ন উঠছে, কেন এরাই প্রশ্ন করে যাচ্ছেন শুধুমাত্র সারদা কেন, শুধুমাত্র সারদা কেন, অন্য কিছু নয় কেন? আমার নিজের যতটুকু জানা আছে 117টা চিটফান্ড পশ্চিমবাংলার বুকে অপারেট করে, ছোট বড় মাঝারি নানান সাইজের। আজকে যখন একসঙ্গে এতগুলো জায়গায় অপারেট করা হয়েছে, তখন নিশ্চয়ই ধরে নেওয়া যেতে পারে যে প্রত্যেকটা দলেরই একটা স্ট্রেংথের ব্যাপার আছে এবং তাদের অপারেশনাল
একটা অ্যাক্টিভিটি সেটা তারা নির্ধারণ না অসীমবাবু 5 ফেব্রুয়ারি 2015 সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে রঞ্জিত কুমার সিবিআই আইনজীবী নন, সিবিআই অফিসার, তিনি জানিয়ে দিয়েছেন কোর্টকে যে এটা বিপুল টাকার ব্যাপার, বিদেশে চলে গেছে সবগুলো, মানে আমি বলছি যে 150টা কোম্পানি থাকলে 150টা সিবিআই এর পক্ষে তদন্ত করা সম্ভব নয়, তারা মেজর কোম্পানিগুলোকে একদম ডিটেইলে তদন্ত করে এই প্রতিশ্রুতি দিয়ে দিয়েছে। পরে সেই মেজর কোম্পানির অন্যতম বড় কোম্পানি হচ্ছে রোজভ্যালি, এবং শুধু তাই নয়, এটা একটা বিশেষত্ব হচ্ছে রোজভ্যালির ম্যাক্সিমাম অপারেশন রয়েছে লেফট ফ্রন্ট আমলে। এর ম্যাক্সিমাম টাকা যদি কেউ লাভ উঠিয়ে থাকেন সেটা লেফট ফ্রন্ট করেছেন। লেফট ফ্রন্ট আমলে হয়েছে মানে লেফট ফ্রন্ট লাভ করেছে। যদি এর থেকে মানে এখন ভারতবর্ষে যা যা হচ্ছে সব থেকে বিজেপি লাভ করবে। আমি একটা কথা বলি, মানে এখন ভারতবর্ষে যা যা হচ্ছে সব থেকে কি বিজেপি লাভ করবে? আমার কথা শেষ হয়ে আপনি অবজেক্টিভ টাইপের কোশ্চেন কথাটা শেষ হয়ে যাক, তারপরে আপনি বলবেন। আমি বলছি যে আজকে একজনের বাড়িতে রেড হয়েছে, সৌভাগ্যক্রমে তিনি তৃণমূলের লোক, কিন্তু যাদের বাড়িতে ভবিষ্যতে রেড হবে যেহেতু 1998 থেকে 2011 পর্যন্ত যে সময় তারা ম্যাক্সিমাম টাকাটা উঠিয়েছেন, এবং সিমিলারলি যে সারদার অঙ্কটাও দেখি, যে সময় তারা টাকাটা উঠিয়েছেন তাতে ইনভলভমেন্টটা হচ্ছে শাসক দলেরই সব থেকে বেশি। শুধু সেই লজিকে, সেই শাসক দলের কাকে আপনি দেখেছেন, কবে আপনি দেখেছেন? আমি বলছি যেমন সারদায় আপনি দেখেছেন, না না আমি আপনাকে বলছি সারদায় আপনি দেখেছেন শাসক দলের মন্ত্রী বিন্দু থেকে সিন্ধু হওয়ার কথা বলছেন, ঠিক আছে? রোজভ্যালির ক্ষেত্রে আপনি কাকে দেখেছেন? গোলাপের চারা নিয়ে গিয়ে, গোলাপের কুড়ি নিয়ে গিয়ে তাকে প্রস্ফুটিত গোলাপে আবার বলছি যে কোন মন্ত্রীকে দেখেছেন, কোন সাংসদকে আপনি দেখেছেন, কোন এমপি কে আপনি দেখেছেন রোজভ্যালির ডিরেক্টর বোর্ডের মেম্বার হতে? কাকে আপনি কোথায় দেখেছেন? আমি এবার পাল্টা বলছি, আমার জানা নেই, আমার জানা আপনি দেখেননি। তাহলে আপনি যখন দেখেননি আপনি এক লাইনে কেন স্টেটমেন্ট আনবেন যে যা লাভবান হয়েছে লেফট ফ্রন্ট? এই আমলে এই অপারেশনের লাভবান হয়েছে রোজভ্যালির মানে কোনো সন্দেহ নেই। এই আমলে এই দীর্ঘ আমলটা ধরে রোজভ্যালি চললো, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থাও তো নেওয়া হয়নি। তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি? আচ্ছা, প্রথম কথা হচ্ছে দুটো আলাদা আলাদা পার্ট। আপনি এই প্রশ্নটা কিছুক্ষণ আগেই দিয়েছেন, আমি দ্রুত একবার দেখবো যে বিপুল সময় ধরে অসীমবাবু যেটা বলছেন, সেই বিপুল সময় ধরে কিভাবে রোজভ্যালি নামক কোম্পানিটির উত্থান হলো দেখুন। গৌতম কুণ্ডু রোজভ্যালির কর্ণধার, যার সংস্থা এখন সিবিআই এর নজরে, যার সংস্থা বাজার থেকে প্রায় 15,000 কোটি টাকা তুলেছে বলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে দাবি। কিভাবে রোজভ্যালির এই বৃদ্ধি, কিভাবে এই জায়গায় পৌঁছলেন গৌতম কুণ্ডু? সূত্রের খবর পশ্চিমবঙ্গ নয়, রোজভ্যালির উৎপত্তি ত্রিপুরায়। গৌতম কুণ্ডুর দাদা প্রয়াত কাজল কুণ্ডুর হাত ধরে টিক প্ল্যান্টেশনের ব্যবসার মধ্যে দিয়ে বলা হতো চারা গাছ কিনে লাগান আর 5 বছরে সেই টাকার দ্বিগুণ ঘরে নিয়ে যান। অর্থনৈতিক বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য এও এক ধরনের পঞ্জি স্কিম। কলকাতায় রোজভ্যালির প্রথম অফিস দমদমের যশোর রোডে 1997 সালে। গৌতম কুণ্ডুর ঘনিষ্ঠ সূত্রে দাবি সেই সময় গ্যারেজে কাজ করতেন আজকের রোজভ্যালি কর্ণধার, বিভিন্ন লগ্নি সংস্থার এজেন্ট হিসেবেও কাজ করতেন তিনি। এরই মাঝে সিকিম বেড়াতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় গৌতম কুণ্ডুর দাদা কাজল কুণ্ডুর। দাদার মৃত্যুর পর রোজভ্যালির কর্ণধার হন গৌতম কুণ্ডু। সূত্রের দাবি একদা কাজল কুণ্ডুর ডানহাত বলে পরিচিত শিবময় দত্তের সঙ্গে মিলে সরাসরি টাকা তোলার ব্যবসা শুরু করেন গৌতম। এরপরই 2003 থেকে 2006 সালের মধ্যে রকেট গতিতে উত্থান রোজভ্যালির এবং অবশ্যই গৌতম কুণ্ডুর। এরপর হলিডে প্যাকেজের ব্যবসা শুরু করেন তিনি। বিভিন্ন জায়গায় একাধিক হোটেল রিসর্ট কেনে গৌতম কুণ্ডু সংস্থা, সেই সঙ্গে রিয়েল এস্টেট, সংবাদপত্র এবং টিভি চ্যানেল। স্ত্রীর ইচ্ছেতেই শুরু করেন একাধিক বাংলা ছবির প্রযোজনা। এভাবেই উত্থান। এবিপি আনন্দ। আজকে রেড শুরু করলো সিবিআই, কিন্তু ইডি এই কোম্পানিটি নিয়ে দীর্ঘদিন ধরেই তদন্ত করে আসছে। বারবার তলপের মুখে পড়েছেন গৌতম কুণ্ডু। ঠিক কি বলেছেন ঢোকা এবং বেরোনোর সময় সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে দেখুন। আমি গেছিলাম, আমি আলামত আমার এমডি মিস্টার শিবনাথ দত্ত গেছিলাম, অফিসিয়াল মিটিং করেছি, চলে এসেছি। আমার রিকোয়েস্ট করেছিলাম কিছু আমাদের ল্যান্ড অ্যালটমেন্টের জন্য আমরা টুরিজম ইন্ডাস্ট্রিকে প্রমোট করতে চাই, করে চলে এসেছি। As I told you at that time, I was in holiday. Honorable Chief Minister was also in Delhi. So I gave a courtesy call. My channel editor called me to give a wish to the newly elected government. So I, being owner of the channel, I went there for greetings. He worked as director in my film division. That's all. Remuneration কত পেন তার বিনিময়ে তিনি? That I can't say. It can be, you can check with accounts department. That I can't say.
তন্ময় আপনার কাছে আসবো যে সারদা নিয়ে যেভাবে আপনারা রাস্তায় নেমেছেন, যেভাবে আমানতকারী প্রতারিত মানুষকে নিয়ে রাস্তায় নেমেছেন, রোজ ভ্যালির ক্ষেত্রে সেটা করার নৈতিক জায়গাটা কি রয়েছে? আমরাই তো একমাত্র করেছি। রোজ ভ্যালির অফিসে গিয়ে বিক্ষোভ কারা দেখিয়েছে? আমরা ছাড়া। সে তো সারদা বাস্ট হওয়ার পর। না বটেই তো, সারদা বাস্ট হওয়ার পর। যখন সারদা বাস্ট হলো, আপনি জানতেন না যে ওটা চিট ফান্ড বলতে দিতে হবে। প্রথম কথা হচ্ছে যে অন্য এই পঞ্জি স্কিমে যারা ব্যবসা করে তাদের সঙ্গে রোজ ভ্যালির একটা বেসিক পার্থক্য হচ্ছে, এইটা বলে শোনা যায়, আমি তো ঠিক ভুল জানি না, শোনা যায় যে একটা সময় পর্যন্ত রোজ ভ্যালি তার গ্রাহকদের নিয়মিত অর্থ প্রদান করে এসেছে। এই যে অর্থ প্রদান করে এসেছে, ফলত দাঁড়ায় না, মানে আমি সংগ্রহ করছি বেআইনি ভাবে। দাঁড়ান না, কথাটা শেষ করতে দেন না, বড় মুশকিল আপনাদের নিয়ে। ফলত যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে রোজ ভ্যালি সম্পর্কে যে ক্ষোভ, রোজ ভ্যালি সম্পর্কে যে অভিযোগ, এই অভিযোগটা প্রথম দিকে তেমন ভাবে উত্থাপিত হয়নি, উত্থাপিত 1 নম্বর হয়নি। তা সত্ত্বেও ব্যাংকার্স কমিটির মিটিং এ যখন এটা আলোচনা হয়, আর বামফ্রন্ট আমল এত করে বলা হচ্ছে, বামফ্রন্ট আমলের সঙ্গে তৃণমূল আমলের বেসিক ডিফারেন্সটাকে আপনি মেলাবেন, যে ওই যে ও বললো না ব্যাংকিং ব্যবস্থার সম্প্রসারণ, বামফ্রন্ট আমলে দেখবেন স্বল্প সঞ্চয় প্রকল্পে কত টাকা জমা পড়ছে ডাকঘরে, বছরের পর বছর বাড়ছে। তৃণমূল আমলে এসে শূন্যর কাছাকাছি নেমে যাচ্ছে। এই ব্যাপারটাকে বামফ্রন্ট প্রমোট করত। কিন্তু আপনি যে দুটি যুক্তি দিলেন যে কোনটাই একটা বেআইনি আর্থিক সংস্থা রাজ্যে চলার, এবং আরে আমরা তো রিজার্ভ ব্যাংকে চিঠি দিয়েছি, রাজ্যের বামফ্রন্ট সরকার অর্থমন্ত্রী দাশগুপ্ত 1997 এ সংস্থাটার জন্ম, 2001 সালে চিঠি দিয়েছে, 2001 সালে চিঠি দিয়েছে, সেটাই তো বলছি। আরে 1997 2001 4 বছর, 4 years only gap। তারপরে 2011 এ ব্যবসা শুরু করছে, 99 এ সেবির অনুমতি দিয়েছে, 2001 এ বামফ্রন্ট সরকার রিজার্ভ ব্যাংক 2011 অবধি ক্ষমতায় ছিলেন, কি করেছেন এই সংস্থা? 2011 পর্যন্ত ক্ষমতায় ছিলেন এবং বিভিন্ন যে সংস্থা, তাহলে তো অপরাধ আরো গভীর। তার কারণ 2001 এ আপনারা সংস্থাটির যে বেআইনি কাজ করছে সেই সম্পর্কে অবগত হয়েছে, 2011 অবধি বসেছিলেন। না বসেছিলাম কোথায়? 2011 পর্যন্ত আমি ধরে নিলাম, আপনি আপনার যুক্তি আমি বলে দিচ্ছি, আমি ধরে নিলাম তো মুশকিল, আমার যুক্তি আপনি বলে দিলে তো আমার সমস্যা হয়ে যায়। আপনি কি আচ্ছা আমার সমস্যা হয়ে যায়, আমার যুক্তি 2001 থেকে 11 অবধি আপনি কি করলেন? 2001 আমি আগেই বলেছি যে প্রথম মানে চিঠি দিলাম, আর কিছু করলাম না। তারপর যেই দেখলাম সংস্থাটি কোর্টে চলে গেছে, আমি চুপ করে মনে রাখবেন প্রথম বামফ্রন্ট সরকার 81 সঞ্চয়িতা, ওটা বাদ দিন, আমায় আপনি শুধু 2001 থেকে আপনারা অবগত হওয়ার পর থেকে 2011 10 বছরের হিসাব দিন, কি করলেন আপনারা রোজ ভ্যালি নিয়ে? আর কিছু বলতে হবে না। রোজ ভ্যালি নিয়ে আমি আগেও বলেছি, আবারও বলছি যে রোজ ভ্যালি সংক্রান্ত অভিযোগ, এই অভিযোগের সংখ্যা ছিল কম। কোন রাজ্য সরকার লিখিত অভিযোগ না পেলে আগ বাড়িয়ে এই সংস্থাগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারে না, এইটা ছিল না। রিজার্ভ ব্যাংকের কাছে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল, দেখতে বলা হয়েছিল, রিজার্ভ ব্যাংক একটাই প্রশ্ন পাওয়া গেল না। এবং দর্শকদের কাছে যে আমি চিঠি দিলাম 2001 এ, আমি অবগত থাকলাম যে এরা বেআইনি কাজ করছে, কিন্তু তারপর আমি ধরে নিলাম যে সেবি, রিজার্ভ ব্যাংক যাদের যা পালন করার, আমি আমার বিরতির সময় হয়ে গেছে, তারা কেউ পালন করেনি, আমি ধরে নিলাম। কিন্তু একটি নির্বাচিত রাজ্য সরকার, সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে রাজ্যে সরকার চালানো একটি রাজ্য সরকার, বামফ্রন্ট সরকার, নীতি নৈতিকতার কথা বলা সেই বামফ্রন্ট সরকার এই বেআইনি আর্থিক সংস্থা সম্পর্কে 10 বছর ধরেও কিছু করলো না কেন? এই প্রশ্নটা কিন্তু শুধুমাত্র এফআইআর হয়নি বা অভিযোগ হয়নি বলে এড়িয়ে যাওয়া যাবে না। ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর আবার ফিরে আসবো। স্বপন কান্তি ঘোষ, ভেঙ্কাইয়া নাইডু কেন্দ্রীয় পুর নগর উন্নয়ন মন্ত্রী, তার সঙ্গে দেখা করে সিউড়ি পুরসভা নিয়ে তার যা অভিযোগ জানিয়েছেন। সরাসরি স্বপনবাবুর সঙ্গে কথা বলবো নয়াদিল্লিতে, কিন্তু তার আগে দ্রুত একবার দেখে নেব ভেঙ্কাইয়া নাইডুর সঙ্গে স্বপন কান্তি ঘোষের সাক্ষাৎ। একে সারদা, তার উপর রোজ ভ্যালি কাঁটা,
এরই মাঝে দুর্নীতি ইস্যুতে শাসক দলের অস্বস্তি আরও বাড়ালেন সিউড়ির সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক স্বপন কান্তি ঘোষ। তৃণমূল পরিচালিত সিউড়ি পুরসভার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে বুধবার তিনি দিল্লিতে গিয়ে দেখা করেন কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডুর সঙ্গে। সংসদ ভবনে মন্ত্রীর ঘরে প্রায় আধ ঘন্টার বৈঠক হয়। সেখানে ছিলেন কেন্দ্রীয় নগর উন্নয়ন প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। সূত্রের খবর, তৃণমূল পরিচালিত সিউড়ি পুরসভার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত বেশ কিছু নথি ভেঙ্কাইয়া নাইডুর কাছে জমা দেন তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক স্বপন কান্তি ঘোষ। তাঁর দাবি, অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রী। আমি দলের কাছে যে মর্যাদাটা পাইনি বিধায়ক হিসেবে, আমি কেন্দ্রীয় মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু, বাবুল সুপ্রিয় তার কাছ থেকেও যথেষ্ট মর্যাদা পেয়েছি এবং তারা কথা দিয়েছেন যে বিষয়টি আমরা খুব গুরুত্ব সহকারে দেখব। তৃণমূল পরিচালিত সিউড়ি পুরসভার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অনেকদিন ধরেই সরব স্বপন কান্তি ঘোষ। তাঁর দাবি, পুরমন্ত্রী এমনকি মুখ্যমন্ত্রীকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। এই পরিস্থিতিতে প্রথমে তিনি কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডুকে চিঠি লেখেন। এরপর বিধানসভায় বসেন ধর্নায়। এতে বেজায় অস্বস্তিতে পড়ে তৃণমূল। তড়িঘড়ি তাকে দল থেকে সাসপেন্ড করার কথা ঘোষণা করেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। এবার দিল্লিতে এসে বিজেপি সরকারের মন্ত্রীর কাছে তৃণমূল পরিচালিত পুরসভার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করলেন স্বপন কান্তি ঘোষ, যা তৃণমূলের বিড়ম্বনা বাড়ালো বলেই মত পর্যবেক্ষকদের একাংশের। বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ, নয়াদিল্লি। স্বপন কান্তি ঘোষ নয়াদিল্লি থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন, এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। স্বপনবাবু, প্রথমে জানতে চাইব যে কোনো সন্দেহ নেই যে সিউড়ি পুরসভার একটি ইস্যুকে 10 কোটি 36 লক্ষ আমার যদি স্মৃতি তঞ্চকতা না করে, সেটাকে আপনি জাতীয় ইস্যু করলেন। আজকে আমি একাধিক সর্বভারতীয় চ্যানেলেও দেখেছি এই ঘটনা দেখানো হচ্ছে। আপনি আমায় এইটা বলুন যে ভেঙ্কাইয়া নাইডু ঠিক কি বললেন? আপনি তাকে অভিযোগপত্র ইত্যাদি আপনার যে তথ্য প্রমাণ আছে বলে দাবি করছেন সেগুলো জমা দেওয়ার সুযোগ পেয়েছেন? কি বললেন ভেঙ্কাইয়া নাইডু? তিনি সংসদে ছিলেন, হাউসের ভিতরে। তিনি খবর পেয়ে তিনি হাউস থেকে এসে তার অফিসে আমার সাথে বসেন এবং সেখানে খবর পেয়ে বাবুল সুপ্রিয় এসেছিলেন। এবং আমার সবথেকে ভালো লাগছে সুমন, যে তারা সম্পূর্ণভাবে অনেকক্ষণ ধরে সময় দিয়ে প্রত্যেকটা বিষয় সম্বন্ধে জানতে চেয়েছেন এবং আমি যে চিঠি তার কাছে প্লেস করেছি সেই চিঠিটা তিনি সম্পূর্ণভাবে পড়েছেন। এবং বলা যেতে পারে যে আমি কখনো এভাবে কারোর সাথে কথা বলার সুযোগ এই জল প্রকল্প নিয়ে পাইনি। আজকে আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসছিল যে আমি যে দলটা এতদিন ধরে করে এলাম, সেই তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ছিলাম আমি একজন বিধায়ক। আমি দলের মন্ত্রীকে 2.5 বছর ধরে 5-5টি চিঠি দিয়েছি। আমি মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছি। তারা কেউ কখনো প্রয়োজন মনে করলেন না একবার মৌখিকভাবে আমার কাছে জানার। দল শুধু একমাত্র একটা কমিশন বসিয়েছিল, এছাড়া আর কোনো কথাই কোনোদিন ববি হাকিমকে বলার সুযোগ আমার ঘটেনি। কিন্তু আজকে যেভাবে ভেঙ্কাইয়া নাইডু এবং বাবুল সুপ্রিয় যেভাবে তারা আমার পাশে এসে দাঁড়ালেন এবং আমার সামনেই তিনি এই নগর উন্নয়ন দপ্তরের সচিবকে ইমিডিয়েট তারা তদন্ত করার জন্য সেখানে টিম পাঠাতে বললেন, এটা তো নিশ্চয়ই আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। তবে দল যদি এটা করত তাহলে হয়তো আরো অনেক বেশি আমার আনন্দ হতো। আজকে আমি সত্যিই খুব আনন্দ পেয়েছি যে লড়াইটা আমি শুরু করেছিলাম সিউড়ি থেকে, সেই লড়াই আস্তে আস্তে বিধানসভা এবং লোকসভায় পৌঁছে গেল এবং তাদের ব্যবহারে তারা যেভাবে আমাকে মর্যাদা দিয়েছেন আমি এর জন্য আন্তরিক। স্বপনবাবু, আমি বুঝতে পেরেছি আপনি বলছেন যে দলে আপনি সুযোগ পাননি, কিন্তু বিজেপি এবং ভেঙ্কাইয়া নাইডু এবং বাবুল সুপ্রিয় মন্ত্রী এবং প্রতিমন্ত্রী দুজনেই যথেষ্ট গুরুত্ব দিয়েছেন, গুরুত্ব দিয়ে আপনার বক্তব্য শুনেছেন, কোনো সন্দেহ নেই। আপনার এই দলে সুযোগ না পাওয়া এবং বিজেপিকে নিজের ইস্যুটা বোঝানোর সুযোগ পাওয়া, এটা কি নেহাতি একটা, আপনি বলছেন ভালো লাগছে, আনন্দ হচ্ছে, ভালো লাগা আনন্দ লাগার একটা অনুভূতি, নাকি এর কোথাও একটা রাজনৈতিকভাবেও আপনি বিজেপির দিকে ঝুঁকে পড়ছেন? মানে আমি শুধু এইটুকু বোঝার চেষ্টা করছি যে আপনি যে দলটা এতদিন করলেন, সম্ভবত 2004 সাল থেকে করেছেন, সেই দলটায় আপনি জায়গাটা পেলেন না, আপনার বক্তব্য গুরুত্ব পেল না, কিন্তু বিজেপিতে পেল। বিজেপি দলটার দিকে কি আপনি আকৃষ্ট হচ্ছেন? না, দলের প্রতি আকৃষ্ট হচ্ছে। আমি ভেঙ্কাইয়া নাইডুর কাছে সরাসরি অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলাম তার সচিবের মাধ্যম দিয়ে, কিন্তু তিনি আমাকে যে সময় দিয়েছেন এটা তো সত্যিই ভালো লাগার বিষয় যে আমি একটা মামুলি একটা এমএলএ দলের আজ দিল্লিতে এসে
সংসদ ভবনে এসে আজকে হাউস থেকে আমি এসেছি শুনে তিনি বেরিয়ে এসছেন, এবং বাবুল সুপ্রিয় তার সাথে আমার কোনো অ্যাপয়েন্টমেন্ট ছিল না, তাকে আমি কিছু জানাইও নি। হ্যাঁ, কিন্তু বাবুল সুপ্রিয় যে রাজ্যে, সেই রাজ্যের প্রধান প্রতিদ্বন্দ্বী, যাদের 2016-তে সম্মুখ সমর হতে পারে, সেই দল থেকে আপনি সেই দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন, এর তো রাজনৈতিক গুরুত্ব যথেষ্ট, এটা আপনি মানবেন? অবশ্যই, হ্যাঁ, এটা নিশ্চয়ই মানব, এবং যেটা সত্য তারা করেছেন, আমি কথা বারবার করে বলবো। হয়তো আমি যে আজকে দীর্ঘদিন ধরে বিজেপির বিরুদ্ধে আন্দোলন করেছি, আমি লোকসভা ভোটে বিরুদ্ধে বলেছি বিজেপির, তা সত্ত্বেও তারা এই বিষয়টি, এটা একটা 10 কোটি 36 লক্ষর ব্যাপারটা কিন্তু একটা মামুলি ব্যাপার, কিন্তু এই বিষয়টিকে এত গুরুত্ব দিয়ে তারা দেখেছেন, মনে হচ্ছে যেন যে 1000-2000 কোটি টাকার বোধহয় কোনো একটা ঘাটলা কিছু হয়েছে। ফাইন, আমি এটা আসবো, আপনার কাছেও আসবো, কিন্তু তার আগে দেখে নেব যে আজকে মুকুল রায়ের সঙ্গেও স্বপনকান্তি ঘোষ, স্বপনবাবু দেখা করেন, সেই সাক্ষাৎকারের খবরটা দেখাবো আপনাদের। দাদা দিদিকে দেখে ঢিপ করে প্রণাম। বিধানসভার পর এবার সংসদে শুভ্রাংশু রায়, আরাবুল ইসলামের পর এবার পায়ে হাত দিয়ে প্রণাম করলেন তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক স্বপনকান্তি ঘোষ। তবে মমতা বন্দ্যোপাধ্যায়কে নয়, স্বপনকান্তি সংসদে গিয়ে পা ছুলেন মুকুল রায়ের, উস্কে দিলেন নয়া জল্পনা। কেন্দ্র নগর উন্নয়ন মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডুর কাছে তৃণমূল পরিচালিত সিউড়ি পৌরসভার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ জানাতে বুধবার দুপুরে সংসদ ভবনে পৌঁছন সিউড়ির সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক স্বপনকান্তি ঘোষ। সেই সময় সভার কাজে ব্যস্ত ছিলেন ভেঙ্কাইয়া। তখন সংসদ ভবনের লবিতে মুকুল রায়ের সঙ্গে দেখা হয় স্বপনকান্তি ঘোষের। দুজনের মধ্যে সৌজন্যমূলক কথাও হয়। তাৎপর্যপূর্ণভাবে তখন তাদের পাশে ছিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ চন্দন মিত্র। এরপর ভেঙ্কাইয়া নাইডুর সঙ্গে বৈঠক শেষে স্বপনকান্তি ঘোষ যখন সংসদ ভবন ছেড়ে বেরিয়ে যাচ্ছিলেন, তখন তার সঙ্গে ফের দেখা হয় তৃণমূলের সদ্য প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। মুকুল রায় গাড়ি থেকে নেমে স্বপনকান্তির সঙ্গে কথা বলেন। তখনই মুকুল রায়ের পা ছুঁয়ে প্রণাম করেন সিউড়ির বিধায়ক। জানান তার তৃণমূলে যোগ দেওয়ার নেপথ্যে ছিলেন মুকুল রায়। মুকুলবাবু আমার নেতা ছিলেন এবং কংগ্রেস থেকে তৃণমূলে তিনি আমাকে নিয়ে এসেছিলেন এবং তার সংগঠনের ক্ষেত্রে তিনি আমাকে যথেষ্ট সাহায্য করেছিলেন। তৃণমূল পরিচালিত সিউড়ি পৌরসভার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হওয়ার পর যে স্বপনকান্তি ঘোষকে দল থেকে সাসপেন্ড করেছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব, সেই স্বপনকান্তির প্রশংসা শোনা গেল মুকুল রায়ের গলায়। স্বপন ভালো ছেলে, সবার সাথে সবার মতের অমিল হতে পারে, কিন্তু স্বপন এমনি মানুষ হিসেবেও ভালো এবং বিধায়ক হিসেবেও ও কাজ করার চেষ্টা করেছে বলেই আমার জানা আছে। এদিনের এই গোটা ঘটনাক্রম দেখে রাজনৈতিক মহলের একাংশের জল্পনা তৈরি হয়েছে। তাহলে কি দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পথে হাঁটতে চলেছেন তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক স্বপনকান্তি ঘোষ? এবারও কি মুকুল রায়ের হাত ধরবেন তিনি? প্রশ্ন বিভিন্ন মহলে। বিজেন্দ্র সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ, নয়াদিল্লি। নয়াদিল্লি থেকে সরাসরি আমরা কথা বলছি স্বপনকান্তি ঘোষের সঙ্গে। স্বপনবাবু, মার্জনা করবেন, আমার একটা রসিকতা করতে খুব ইচ্ছে করছে, যেহেতু গত 1.5 ঘন্টা ধরে খুব সিরিয়াস একটা শো চলছে। সেটা হচ্ছে, এটা কি প্রণাম পলিটিক্স? মানে সবাই সবাইকে প্রণাম করছে, একটা সৌজন্যের জোয়ার বয়ে যাচ্ছে। ধরুন শুভ্রাংশু রায়, তিনি প্রণাম করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, আরাবুল ইসলাম শটান প্রণাম করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, আপনি প্রণাম করলেন মুকুল রায়কে। নাকি এই সৌজন্যের বাইরেও কোথাও একটা রাজনীতি আছে? কোনো রাজনীতি নেই। হ্যাঁ, তার সাথে সংসদে ভিতরে দেখা হয়েছে, তার আগে আমার সাথে কোনো কথা আলোচনা হয়নি। আচ্ছা, আমি তাকে জানালাম যে এরকম ব্যাপার, আমি ভেঙ্কাইয়া নাইডুর সাথে দেখা করতে চলেছি। উনি বললেন যে ঠিক আছে, তোমাকে শুভেচ্ছা রইল, তুমি যে সাহসিকতার প্রমাণ দিয়েছো। আমি বহুবার তোমাকে বলার চেষ্টা করেছি, কিন্তু তোমার সাথে যোগাযোগ করে উঠতে পারিনি। তা এই জায়গায় তোমার যদি কোনো অসুবিধা হয়, আমি নিশ্চয়ই তোমার পাশে থাকবো। দেখুন, একটা কথা বলি, যে আজকে মুকুলবাবুকে দেখে যদি কেউ বলেন যে এর পিছনে হয়তো মুকুলবাবুর কোনো হাত থাকতে পারে, তার মানে কি বিধানসভায় ধর্ণা দেওয়ার সময় আমার পাশে সূর্যকান্ত মিশ্র বসেছিলেন, তাহলে কি সূর্যকান্ত মিশ্রও কি তাহলে আগাম আমাকে কোনো মানে কনস্পিরেসি জুগিয়েছিলেন? এটা তো প্রমাণিত হয় না। না না না, একেবারেই না। আমি আপনার যুক্তি মানছি। আমার পরের প্রশ্ন, আপনি এটা বলতেই পারেন যে সত্যি আপনার জেলায় আমি একেবারে গ্রাসরুট লেভেলে সাংবাদিকতা করিনি। কলকাতা শহর থেকে আমি যেটুকু খবর পেয়েছি, যেটুকু জানি আপনার সম্পর্কে, আপনি কিন্তু চিরকালই অনুব্রত মণ্ডল বিরোধী গোষ্ঠী, অ্যান্ড কারেক্ট মি ইফ আই এম রং,
বিরোধী গোষ্ঠী এবং কিছুদিন আগে অবধিও মুকুল রায় বিরোধী গোষ্ঠীর নেতা এবং অনুব্রত মণ্ডলের নানা কার্যকলাপের আপনি একেবারে জেলা স্তরে প্রতিবাদও করেছিলেন। এখন কি মুকুল রায় দলে কোণঠাসা? আপনি দল থেকে যদিও চিঠি পাননি এবং চিঠি পাননি বলে মামলা করবেন বলেছেন, কিন্তু দল থেকে সাসপেন্ডেড, কোথাও একটা মুকুল রায়ের সম্পর্কে নতুন করে ভাবতে শুরু করছেন? কোথাও কোনো রকমভাবে আমি ভাবতে শুরু করিনি, এবং আমি এই লড়াইটা একাই লড়েছি এবং একাই শেষ অবধি লড়াই করে যাব। বেশ, তার মাঝে যদি আমার পাশে কেউ এসে দাঁড়াতে চান, আমি তো তাকে স্বাগত জানাবই। আমি তো মানুষের জন্য লড়ছি, আমি তো আমার নিজের জন্য লড়ছি না। যারাই আমাকে সাহায্য করবেন, যারাই আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, তাদের প্রত্যেককেই আমি স্বাগত জানাবো, কিন্তু এর সাথে কোনো রকম কোনো রাজনৈতিক গন্ধ নেই, এটা আমি জোরের সাথে বলছি। আমি যা বলি আমি সত্যভাবে স্পষ্টভাবে সে কথাই বলি। আর আমি দলের দিক থেকে এই প্রশ্নটা যদি বিচার করি, আপনি ভেঙ্কাইয়া নাইডুর সঙ্গে দেখা করছেন, বাবুল সুপ্রিয়র সঙ্গে দেখা করছেন, মুকুল রায়কে প্রণাম করছেন, মানে দলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার আর কোনো অস্ত্র তো বাকি রইল না। না, আমি তো আজকে ঘোষণাই করে দিয়েছি যে আমি তৃণমূল কংগ্রেস আর করব না, কারণ যে পার্টিতে আমি দুর্নীতির বিচার পেলাম না, যে পার্টিতে দলের কাছে আমি দল সরকার কারো কাছে তারা 10 মিনিট সময়ও আমাকে দিতে পারলেন না, আজকে সে জায়গায় ধরুন আমি যে মর্যাদা আজকে পেয়েছি, আমার মনে হয়েছে যে আমি আর তৃণমূল কংগ্রেসে থাকতে পারবো না এবং আমি আমার কর্মীদের কাছে ফিরে যাব। আমি 15 তারিখ পর্যন্ত সময় চেয়েছিলাম তাদের কাছে যে আমাকে লড়াই করার জন্য সময় দিন, তারপর আপনাদের যা সিদ্ধান্ত আমি সেটাই মাথা পেতে নেব। আপনারা যদি চান আমি রাজনীতিতে থাকবো, আপনারা যদি না চান আমি রাজনীতি থেকে চলে যাব। ধূমকেতুর মতো এসেছিলাম 2004 সালের নভেম্বরে, আবার এই 15তে হয়তো ধূমকেতুর মতো স্বপন ঘোষ চলে যাবে। বেশ, স্বপনবাবু আপনাকে আমি যেটা শেষ প্রশ্ন করব সেটা হচ্ছে যে ভেঙ্কাইয়া নাইডু বা বাবুল সুপ্রিয় বা কেন্দ্র সরকারের তরফ থেকে কোনো ডেডলাইন কি পেলেন যে আপনি যে ইস্যুটা নিয়ে লড়াই করছেন, হাজার হাজার মানুষের জল পাওয়া না পাওয়ার একেবারে বেসিক প্রশ্নটা, তো সেইটার কোনো সুরাহা হলো? কোনো টাইমলাইন, টাইম ফ্রেম বললেন? হ্যাঁ, এটা তো মানে আমার সামনেই মানে আপনার নগর উন্নয়ন দপ্তরের সচিবকে তিনি বললেন যে ইমিডিয়েট এর এনকোয়ারি করার জন্য, বেশ, এবং তাকে রিপোর্ট করার জন্য তিনি এই কথা বলেছেন, এবং আমি তাকে জানিয়েছি যে আপনার এনকোয়ারি টিম যদি আমার কোনো সাহায্য চায় তাহলে সর্বতোভাবে আমি তার দিকে সাহায্য করব। একেবারে অনেক ধন্যবাদ স্বপনবাবু, নয়াদিল্লি থেকে আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন স্বপন কান্তি ঘোষ। বিজন, তুমি রাজনৈতিক দিকে যাচ্ছ, আমার একটু আসবো তোমার কাছে, তার আগে বিশ্বনাথ চক্রবর্তী জয়েন করেছেন আমাদের এই অনুষ্ঠানে। বিশ্বনাথবাবু, আপনার কাছে আমার প্রশ্নটা খুব পরিষ্কার। আমাদের প্রথম অংশে আলোচনা হচ্ছিল রোজ ভ্যালি নিয়ে, তারপরে সিউড়ি পুরসভার দুর্নীতি। আমার প্রশ্নটা হচ্ছে, দুর্নীতি আদৌ কোনো ফ্যাক্টর হয় নির্বাচনে? মানে কেউ বলতেই পারেন যে এই যে এত উপনির্বাচনে, দুটো উপনির্বাচনে সারদা নিয়ে বিরোধীরা এত ইস্যু করলো, আলটিমেটলি তৃণমূল কংগ্রেস, বিজেপির ভোট বাড়লো, কিন্তু তৃণমূল কংগ্রেস তাদের ভোট কিন্তু ধরে রেখে দিল। উল্টো আরেকটা আপনাকে বলি, সেটা শ্রীরঙ্গম, একই দিনে বনগাঁর সঙ্গে ভোট হলো। কোন কেন্দ্র? না জয়ললিতা, যেখানে কনভিক্টেড হওয়ার আগে 42,000 ভোটে জিতেছিলেন, তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি, পারবেন না আইন অনুযায়ী, তার জায়গায় তার এক প্রতিনিধিকে সেই কেন্দ্রটা দিলেন। অনেকে ভেবেছিলেন যে সারদা মার্জনা করবেন, জয়ললিতা দুর্নীতিতে কনভিক্টেড, তাকে জেলে কাটাতে হয়েছে, জেল যেতে হয়েছে, এর একটা প্রভাব পড়বে। আপনাকে বলে রাখি 42,000-এর মার্জিনটা বেড়ে 96,000-এ এসে দাঁড়িয়েছে। তো কি বলবেন, ভারতবর্ষে দুর্নীতি ইলেকশনে ফ্যাক্টর হবে? একটা হলো যে ভোগবাদী সমাজে একটা বড় সংখ্যক মানুষ মানে জ্ঞাত অবস্থায় বা অজ্ঞাত অবস্থায় নানা রকম দুর্নীতির জালে আমরা আবদ্ধ হয়ে পড়ছি নানাভাবে, হয়তো প্রতিদিন আমরা রেজিস্ট করতে পারছি না, কিন্তু এট দি সেম টাইম জালে আবদ্ধ হয়ে পড়ছি না, কোথাও একটা মেনে নিচ্ছি, কোথাও একটা সেটার পার্ট হয়ে যাচ্ছে, মানে একটা সহনশীলতা হচ্ছে, যেটা হারবার্ট মার্কিউস বলেছিলেন, ওয়ান ডাইমেনশনাল ম্যান বলে একটা বই লিখেছিলেন, তাতে কিভাবে আমাদের বিজ্ঞান আমাদেরকে এক ধরনের একটা গতিতে নিয়ে যাচ্ছে সেটা উনি আলোচনা করেছিলেন। ঠিক তেমনি ভাবে দুর্নীতি, দৈনন্দিন দুর্নীতি একটা অনেকটা আমরা মানতে বাধ্য হচ্ছি, মানে কিন্তু প্রশ্নটা হচ্ছে কোথায় কাজ করছে দুর্নীতি ইস্যুটাকে। যদি এভরিডে রেজিস্ট্যান্সে অপোজিশন পলিটিক্যাল পার্টি আনতে পারছে
বা সিভিল সোসাইটি নাগরিক সমাজ থেকে যদি তুলে আনতে পারছে, সেখানে কিন্তু দুর্নীতির একটা ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে। এবং গোটা দেশে ধরুন ইউপিএ আমি আপনাকে একটা দুই উদাহরণ সরকার দিচ্ছি। চলে যাওয়ার সবথেকে বড় কারণ মনে করা হয় দুর্নীতি। একদম আপনি শুরু করে আপের উত্থান, আপের উত্থান একদম দুর্নীতি, ফলে দুর্নীতি ইস্যু নয় তা নয়, এবং পলিটিক্যাল চেঞ্জও দুর্নীতি ইস্যুতে হয়েছে। বোফোর্সের কেন্দ্র করে আমরা দেখেছি ভিপি সিং মন্ত্রিসভা তৈরি করেছে। ফলে দুর্নীতি ইস্যু হয় না তা নয়, প্রশ্নটা হচ্ছে দুর্নীতিটাকে যেভাবে অ্যাড্রেস করা দরকার, মানে যাদের দায়িত্ব, পশ্চিমবাংলার ক্ষেত্রে আমি বলতে পারি যাদের দায়িত্ব বেসিক্যালি অপোজিশন পলিটিক্যাল পার্টি, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, পশ্চিমবাংলায় অপোজিশন পলিটিক্যাল পার্টি মাঠে নেই, রাস্তায় নেই, দৈনন্দিন রেজিস্ট্যান্সে নেই। যতটা তারা মিডিয়ার উপর ভিত্তি করে এগোতে চাইছেন, ততটা তারা রাস্তায় দৈনন্দিন রাজনীতি স্ট্রাগলের মধ্যে নেই। এটা আমাদের দুর্ভাগ্য, এটাই একটা বড় কারণ। দ্বিতীয় হলো, আপনি দেখুন নাগরিক সমাজ থেকে, আমি আমার গবেষণার কাজ করতে রাজস্থানে মাঝে মাঝে যেতে হয়, আমি দেখেছি রাজস্থানের নাগরিক সমাজ থেকে আন্দোলন তৈরি হয়, সেখানে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট পাস হয়ে যায় অরুণা রায়ের মাধ্যমে। আমার পশ্চিমবাংলায় একটা নাগরিক সমাজ সেইভাবে নেই যেখান থেকে এই প্রশ্নগুলো, ভয়েসগুলো ওঠানো দরকার, যেখান থেকে নাগরিক সমাজ তৈরি হলো, পথে নামলেন, তারা আন্দোলন করলেন, তারপর কমিটিতে ঢুকে গেলেন। একেবারে মানে আমাদের নাগরিক সমাজ, আমার নাগরিক সমাজ রাজনৈতিক সমাজে পরিণত হয়ে যায় অল্প সময়ের মধ্যে, ক্ষমতার বৃত্তে ঢুকে যাচ্ছে। কিন্তু এবং তারপরে কি হলো, তৃণমূল কংগ্রেসে কেউ জয়েন করলেন, কেউ আবার তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে জয়েন করলেন, কিন্তু নাগরিক সমাজটা থাকবে না। গণতন্ত্রের পূর্বশর্তই হলো একটা ভাইব্রেন্ট নাগরিক সমাজ, যে নাগরিক সমাজ মানে যেখানে নাগরিক সমাজ সেখানে ইস্যু হবে। অনেকক্ষণ ধরে বিজন হাত তুলছে, বিজনের কাছে যাব, তার আগে দ্রুত একবার দেখাবো যে তৃণমূল কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব এবং মুকুলপন্থী এবং অমুকুলপন্থী কোনটা মূল স্রোত, সেই নিয়ে টানাপোড়েন চলছে। আপনারা জানেন প্রকাশ্যে মুকুলপন্থীদের ডানাচাঁটা কিন্তু শুরু হয়ে গেল। মুকুলরাই ছিল পশ্চিমবাংলার সব থেকে বড় তোলাবাজ, তার ভাইরাও ছিল তোলাবাজ। তৃণমূলে মুকুল যুগের অবসান হতে না হতেই রাজ্য জুড়ে মুকুল ঘনিষ্ঠদের ওপর কোপ পড়ার পালা শুরু হয়েছে। কোথাও তাদের সরানো হচ্ছে পদ থেকে, তো কোথাও দাবি উঠছে সরানোর। সেই ঘটনা প্রবাহেই নয়া সংযোজন বর্ধমানের মঙ্গলকোটের ঘটনা। সেখানে মুকুল রায়ের ঘনিষ্ঠ হওয়ার সুবাদে খোদ ব্লক সভাপতিকেই সরানোর দাবি তুললেন দলীয় নেতাকর্মীদের একাংশ। সেই সঙ্গে সরাসরি মুকুল রায়ের দিকে ধেয়ে এলো আক্রমণও। বুধবার দলের স্থানীয় নেতাকর্মীদের নিয়ে মঙ্গলকোটে একটি বৈঠক করেন তৃণমূলের বর্ধমান জেলা পরিষদের সদস্য বিকাশ নারায়ণ চৌধুরী। বৈঠকে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন পঞ্চায়েত সদস্য এবং মঙ্গলকোটের কয়েকজন ব্লক স্তরের নেতা। এই বৈঠকেই সিদ্ধান্ত হয় মুকুল ঘনিষ্ঠ ব্লক সভাপতি অপূর্ব চৌধুরীকে পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য দলীয় নেতৃত্বের কাছে দাবি জানাবেন তারা। বিকাশ নারায়ণ চৌধুরীর অভিযোগ, মুকুল রায়ের ভয় দেখিয়ে দলের বহু পুরনো কর্মীকে দল ছাড়া করেছেন অপূর্ব চৌধুরী। এমনকি তিনি তোলাবাজিও করতেন বলে অভিযোগ বিকাশ নারায়ণের। ব্লক প্রেসিডেন্ট অপূর্ব চৌধুরীকে সরিয়ে দিয়ে মঙ্গলকোটে তৃণমূল কংগ্রেসটা যেন রাউমুক্ত করা হয়, আমরা এই বার্তাটা দলের কাছে দিতে চাই। মুকুলের ভাই বলেছে মুকুলের যতদিন থাকবো আমি ততদিন স্বেচ্ছাচারী চালাবো, তোলাবাজ একটা আমরা মানছি না। কার জোরে করছে অপূর্ব চৌধুরী? কেশু মণ্ডল এবং মুকুল রায়, আমরা তাদের অবসান চাইছি। শুধু তাঁর ঘনিষ্ঠের অপসারণ দাবি নয়, খোদ মুকুল রায়ের বিরুদ্ধেও তোপ দাগতে ছাড়েননি এই তৃণমূল নেতা। মুকুল রায় ছিল পশ্চিমবাংলার সব থেকে বড় তোলাবাজ, তার ভাইরাও ছিল তোলাবাজ। তাই মুকুল রায়ের দিন যখন শেষ হয়েছে, পশ্চিমবাংলার আগামী দিন তৃণমূল কংগ্রেসের মামাটি মানুষের সুদিন ফিরে আসছে। যদিও বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ মুকুল রায়। 5টা লোক ভালো বললে 3টে লোক খারাপ বলবে, আবার 10টা লোক খারাপ বললে 25টা লোক ভালো বলবে, এটাই জীবন। সুতরাং এই ধরনের অভিযোগে আমার কোনো খুব তাপ উত্তাপ এখন আমার লাগে না। যাকে নিয়ে যাবতীয় কাণ্ড কদিন আগেও বর্ধমান সফরে এলে সর্বদা মুকুল রায়ের সঙ্গেই দেখা যেত তাকে। সেই অপূর্ব চৌধুরী অবশ্য আজ দাবি করছেন তিনি নাকি কোশমিন কালেও মুকুল ঘনিষ্ঠ ছিলেন না। আমি কোনোদিন মুকুল রায়ের লোক নই, আমি মমতা ব্যানার্জির লোক। কেউ যদি বলে থাকে যে মনে করে যে আজে বাজে বুঝিয়ে কিছু করব, সেটা দল বুঝবে। সম্প্রতি মুকুল ঘনিষ্ঠ হওয়ার জেরে রাজ্যের একাধিক জেলায় একাধিক তৃণমূল নেতা নেত্রীর ওপর কোপ পড়েছে। রাতারাতি সরতে হয়েছে পদ থেকে। রানা দাস ও বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ। বিজন, আমার মনে পড়ছিল কিছুদিন আগে এই স্টুডিওতে বসেই তুমি সম্ভবত ওখানে বসেই বলছিলে যে এই যে মুকুল রায় এবং তৃণমূল কংগ্রেসের এই বিভেদটা, এটা সম্পূর্ণ মন গড়া, কাল্পনিক। একই কথা বলবে যে না, সময় বদলায়, রাজনীতিও বদলায়, বিজনের অবস্থানও বদলায়। স্বপন ঘোষ যে আপনারা দেখালেন, চন্দন মিত্র, বাবুল সুপ্রিয়, মাঝে প্রণাম, মুকুল রায় আসলে প্রমাণ করা, তারপর ভেঙ্কাইয়া নাইডু বিজেপিতে যোগদানের একটা ব্লুপ্রিন্ট,
তবে বাবুল সুপ্রিয় একটা কথা, বাবুল সুপ্রিয় যদি সত্যি ওই যোগদানের বিষয়ে যে হস্তক্ষেপ করেছেন, সহযোগিতা করেছেন, যদি সত্যি সত্যি আসানসোলের মানুষের জন্য হিন্দুস্তান কেবলসকে যদি পুনরুজ্জীবিত করতো তাহলে আরো ভালো লাগতো। অসীমদা, স্বপন ঘোষ এখানে এসছেন, তার কিছু দাবি দেওয়া আছে, সিউড়ির জল প্রকল্প নিয়ে আছে, দুর্নীতি হয়েছে, বিজেপি তো মুখিয়ে আছে, সেটা নিয়ে তিনি গেছেন, কেন্দ্রীয় সরকারের কাছে কথা হয়েছে, তিনি নিজে বলেছেন যে খুব সুন্দর কথাবার্তা হয়েছে এবং অ্যাকশন নেওয়ার কথা বলা হয়েছে। নেবেন, দলে নেবেন, তিনি দলে আসার জন্য যদি কখনো আবেদন করেন তখন আমার সময় একেবারে শেষ। হ্যাঁ, ক্ষেত্রে বিজেপির একটু দ্বিধা থাকবে, সিবিআই কি হবে না হবে। স্বপন ঘোষ কিন্তু পড়ে পাওয়া 16 আনা। একেবারে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা 1 ঘন্টার সফর আজ একটু প্রলম্বিত করলাম, তার কারণ প্রশ্নটা দুর্নীতির ছিল, কখনো সিউড়ি পুরসভার, কখনো গোটা রাজ্য জুড়ে 15,000 কোটি টাকার প্রশ্ন, এবং আমানতকারী এই রাজ্যেই অন্তত 70 লক্ষ। রোজ ভ্যালির এই তদন্ত কোন দিকে চলে সেদিকে আমাদের নজর থাকবে। আবার আপনাদের সঙ্গে দেখা হবে এই ঘণ্টাখানেকের অনুষ্ঠানে। শেষে একটাই কথা বলার, দোল উৎসবের অগ্রিম শুভেচ্ছা, আগাম শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। নিবেদন করছে নেচার পিওর রিফাইন্ড রাইস ব্র্যান্ড অয়েল, আপনার হার্টের সত্যিকারের বন্ধু। পাওয়ার্ড বাই সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, সফল ক্যারিয়ারের সেরা ঠিকানা। সহযোগী নিবেদক ক্যাপ্টেন 600 EQR, স্ট্রঙ্গার, সেফার, সুপার সেফার। শালিমার শেফ গুঁড়ো মশলা, ডিউপো ফাটেরা, দানায় দানায় বিপ্লব এবং দ্য সুমিস, ইউ ক্যান, আই ক্যান, উই অল ক্যান।